তো আজকে আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা যেই টপিকে আমাদের ক্লাস আমরা অলরেডি ঘোষণা করে দিছি যে আমরা হচ্ছে ইংলিশ রিটেনটা নিয়ে একটু আলাপ করব। ইংলিশ রিটেনটা কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে আপনি একটা ভালো মার্ক আসলে ইংলিশ রিটেনে ক্যারি করতে পারবেন। তো এই জিনিসটা একদম নতুন যারা প্রিপারেশন শুরু করছে, বিশেষ করে 51তম বিসিএস প্রিলি প্লাস রিটেনের জন্য যারা ভর্তি হয়েছেন তাদের জন্য কেন ইম্পর্টেন্ট সেটা যদি আমি আপনাদেরকে বলতে চাই, যে আপনাদের কম্বাইন প্রিপারেশন নিতে হবে এবং প্রিলি টিকার পর আপনি হয়তো 2টা মাসও ঠিকঠাক মতন সময় সুযোগ পাবেন না প্রিপারেশনটা গুছানোর। তো এখন থেকে প্রিপারেশন গুছায় ফেললে আপনি অনেক এগিয়ে থাকবেন। এটার পাশাপাশি ইংলিশে দেখা যায় যে পাস মার্ক হচ্ছে এমনিতে 200 মার্কের পরীক্ষা, তো এই 200 মার্কের মধ্যে 60 মার্ক হচ্ছে ইংলিশে থাকে। তো রিটেনে এই 60টা মার্ক ম্যাক্সিমাম স্টুডেন্ট পায় না, ফেল করে। এটা মানে খুবই ভয়াবহ একটা ব্যাপার। ফেল করলে এই মার্কসটা যোগই হবে না। ইনফ্যাক্ট যোগ হোক বা না হোক, মানে ধরেন কেউ 50 পাইছে বা ধরেন 60ও না 70 পাইছে, পাস করছে, তো কি লাভ হলো? জীবনে ক্যাডার পাবে? নন ক্যাডারও পাবে না। এটাই হচ্ছে স্বাভাবিক কথা। তার মানে আমাকে ইংলিশে খুব ভালো একটা মার্ক তুলে নিয়ে আসতে হবে। এইটা যদি আমি তুলে নিয়ে আসতে পারি, তাহলে অন্য অনেকের চাইতে, কয়েক হাজার মানুষের চাইতে আমি আগায় আসবো। ধরেন 10 বা 12 হাজার রিটেন পরীক্ষা দিলে আমি হয়তো 8-9 হাজার মানুষের উপরে চলে আসবো, যদি আমি মোটামুটি 120 প্লাস এরকম একটা মার্ক ক্যারি করতে পারি। তো ভাই, 120 প্লাস কেন বললেন এটা যদি আমরা একটু ডেসক্রাইব করি, সেটা হচ্ছে আপনাকে ধরেন 20 মার্কসের যে কোশ্চেন গুলো আছে সেখানে আপনাকে হয়তো 12 থেকে 14 এই রেঞ্জে মার্ক দিবে, এবং এটাই স্বাভাবিক, এর চেয়ে বেশি দিবে না। যদি এর চেয়ে বেশি দেয়, পিএসসি এর আসলে মোটামুটি একটা কথাবার্তা বলা থাকে, আমরা মোটামুটি যতদূর জানতে পারি যে 20-এর মধ্যে 14 মানে 70%-এর উপরে মার্ক দিতে মোটামুটি নিষেধাজ্ঞা আছে, মানে এই রেঞ্জটা মেনটেন করার কথা বলা আছে। তো টিচাররা এর বাইরে যাবে না। আপনি মানে আসমান থেকে নিয়ে আসা ইংলিশ লেখা যান, তাও যাবে না। আপনি মার্কশিট দেখলে দেখতে পাবেন কিছু এক্সট্রা অর্ডিনারি খাতা 150 প্লাস আগে পাইতো, তবে রিসেন্ট মার্কশিট গুলো দেখলে আমার মনে হয় না এরকম কিছু দেখতে পাবেন। যাই হোক, হোয়াট এভার, যাই হোক না কেন, আমরা 120 প্লাস এটা এনশিওর করব, কারণ 60-65% মার্ক আমার জন্য ভ্যারি গুড এনাফ, এবং ওই জন্যই আমরা প্রিপেয়ার হইতে থাকবো। তো আমার যদি এর চেয়ে বেশি মার্কস আসে তাহলে ভালো, কিন্তু আমার জন্য মিনিমাম ওই মার্কসটা অবভিয়াসলি আসে, কোশ্চেন কঠিন হোক সহজ হোক ডাজ নট ম্যাটার। অবভিয়াসলি ওই কোশ্চেন, ওই মার্কসটা আমি যদি আমার তুলে নিয়ে আসতে পারি, এটাই হচ্ছে গিয়ে আমাদের মেইন টার্গেট, এটাই হচ্ছে গিয়ে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে। এটা নিয়ে আমরা আজকের আলাপটা করব। তো ইংলিশ আপনারা অলরেডি জানেন যে 200 মার্কসের এক্সাম। তো 200 মার্কসের মধ্যে আমরা 12টা ক্লাসে এই আলাপটা করব যে 200 মার্কসের প্রিপারেশন টপিক ধরে ধরে কিভাবে আপনারা করতে পারেন। দুইটা জিনিস মনে রাখবেন, ওই যে মোশাররফ করিম যেরকম বলে, দুইটা কথা মনে রাখবেন। যার মধ্যে একটা কথা হচ্ছে, আপনাদেরকে পরামর্শ হিসেবে বলবো যে প্লিজ গ্রো আপ। ঠিক আছে? ওই যে ছোটকালে আপনাদের কিছু কিছু প্যাসেজ, কিছু কিছু মানে সিন কম্প্রিহেনশন দাগায় দেওয়া হয়তো, কিছু কিছু শূন্যস্থান দাগায় দেওয়া হয়তো, কিছু কিছু এসে প্যারাগ্রাফ এসব দাগায় দেওয়া হয়তো, ওগুলা মুখস্থ করে বমি করে পরীক্ষার হলে A+, 90 প্লাস এসব পেয়ে আসতেন। ওই দিনটা নাই, এটা আপনার কিন্তু একটু বুঝতে হবে। বিশেষ করে যারা, ইভেন আমাদের এখানে স্টুডেন্টসদের মধ্যে একদম রিসেন্ট গ্রাজুয়েট যারা আছো, তাদের জন্য এই কথাটা খুবই জরুরি। যারা অনেকে পরীক্ষা টরীক্ষা দিচ্ছে তারা অনেকটা বুঝে জানে। তো যারা নতুন প্রিপারেশন শুরু করছো তাদেরকে আমি বলতেছি যে প্লিজ গ্রো আপ। মানে ওই দিনটা নাই। ঠিক আছে? আমাকে কি করতে হবে? অনেক পড়তে হবে, প্রচুর পড়তে হবে। আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য পড়বো, আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য পড়বো, আমি বাংলার জন্য পড়বো, সেই পড়াটা দেখা যেতে পারে ইংলিশে লেগে গেছে। ঠিক আছে? মানে বাংলার জন্য পড়বো, অথচ সেই পড়াটা ইংলিশে লেগে গেছে, এমন হতে পারে। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। তো মানে এইভাবে আমাকে আসলে প্রস্তুত থাকতে হবে। আর যেই জিনিসটা আমি পড়ছি সেই জিনিসটাকে সাজায় গুছায় প্রেজেন্ট করা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা কিন্তু আমার মুখস্থ নলেজ দিয়ে হবে না, ইনফ্যাক্ট আমি কখনই ফেলতে পারবো না। 47th বিসিএস এর কোশ্চেন যদি আপনি দেখেন, সেখানে একটা এসে আসছে, খুবই আনকমন একটা এসে, ওইটার কথা বাদ দিই। 45th বিসিএস এ আমাদেরকে এসে ধরায় দিছে যে একটা মুক্তিযোদ্ধার অটোবায়োগ্রাফি লেখো। এখন বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির ফারাকই কিন্তু অনেকে বুঝে না। যে বায়োগ্রাফি হচ্ছে যে আমি একটা মুক্তিযোদ্ধা সম্পর্কে লিখলাম, আর অটোবায়োগ্রাফি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা নিজে নিজের সম্পর্কে লিখলো। ঠিক আছে? তো এই ফারাকটাই তো অনেকে বুঝে না, এই জায়গায় একটা ধরা। ঠিক আছে? তো এই রকম ব্যাপারগুলো আমি কিভাবে কমন ফেলতে পারবো? ধরেন লিটারেচার রিলেটেড কোনো একটা কোশ্চেন, মানে কোনো একটা এসে আসছে। হ্যাঁ, ধরেন কিসের কথা বলবো, ধরেন বাংলা লিটারেচার, হ্যাঁ, বা মডার্ন লিটারেচার, এরকম একটা
নামে এরকম একটা শিরোনামে একটা এসে আসছে, হইতে পারে সেটা 25 মার্ক, সেটা হইতে পারে 50 মার্ক। এখন এটা আপনি কেমনে কমন ফেলবেন, মানে এটা কোন জায়গা থেকে পড়ে আপনি কমন ফেলবেন? ঠিক আছে, সো প্লিজ গ্রো আপ, সাজেশনের পিছনে ঘুরবেন না। আপনারা জাস্ট, আমি যেভাবে আপনাদেরকে গাইড করি যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ আপনি কিভাবে দক্ষ হবেন, আপনাকে যে আনসিন কম্প্রেhenশনের যে থিমেটিক কোশ্চেন গুলো আছে সেগুলো কিভাবে আপনি দক্ষতা অর্জন করবেন, ট্রান্সলেশনে আপনি কিভাবে দক্ষতা অর্জন করবেন, সেই জিনিসগুলো, সেই গাইডলাইন গুলো আপনারা ফলো করে আগাবেন, ইনশাল্লাহ অবভিয়াসলি একটা খুব ভালো মার্ক আপনি আসলে তুলে নিয়ে আসতে পারবেন। তো প্লিজ গ্রো আপ। আর এটার মাধ্যমে আমরা বলতে চাই যে কোনো সাজেশন টাজেশন এসব চাবেন না, ঠিক আছে? এসব চাইলে বা আমি আমি খুব বিব্রতকর অবস্থায় পড়ে যাই অনেকে যখন আমার কাছে ইয়ে বলেন যে ভাই কিছু সাজেশন দেন বা ভাই কিছু গাইডলাইন। হ্যাঁ, আমরা কিছু সাজেশন প্রোভাইড করতে পারি, বর্তমান টপিকের প্রেক্ষাপটে আমরা 20টা এসে, 20টা মানে সিন কম্বিনেশন প্র্যাকটিস করার জন্য আপনি হচ্ছেন গিয়ে 20টা দিয়ে দিলাম, কিন্তু মানে ওইটাই কমন পড়বে এরকম কিছু নাই আসলে। তো প্লিজ এটার ওইদিকে খেয়াল রাখবেন। এবং আরেকটা জিনিসের কথা আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে প্লিজ ফলো আওয়ার গাইডলাইনস এন্ড ডিরেকশন। ঠিক আছে, আমাদের যে গাইডলাইনটা দিব সেই গাইডলাইন আপনারা ফলো করবেন, ইনশাল্লাহ অবভিয়াসলি আপনার কাঙ্ক্ষিত মার্ক আপনি পাবেন। তো আমার পরিচয়টা অনেকে জানেন, অনেকে জানেন না, আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি জাহিদ, 45তম বিসিএস অ্যাডমিন ক্যাডারে রিকমেন্ডেড। আমার পজিশন ছিল 4th। আমি বর্তমানে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি, এবং আমার পড়াশোনা বুয়েট ত্রিপলি থেকে 2016 ব্যাচ, আমরা এইচএসসি ব্যাচটাকে আমাদের ব্যাচ হিসেবে বলি, অন্যান্য ইউনিভার্সিটিতে সেশন হিসেবে বলা হয়। যাই হোক, আমরা আজকে যে আলাপটা করব সেটা হচ্ছে আনসিন কম্প্রিহেনশন নিয়ে। আনসিন কেন বলা হয়? জীবনের চোখে দেখেন না এর জন্য, তাই না? সহজভাবে যদি আমরা বলি, তো এটা নিয়ে আমরা আলাপ করব, তবে এটার পুরোটা না, অবভিয়াসলি এটার যে থিমেটিক পার্টটা আছে সেই পার্টটা নিয়ে আমরা আলাপ করব, এবং এই থিমেটিক পার্টটা নিয়ে আমরা 2 দিন আলাপ করব, 2 days, আমরা 2টা ক্লাস এটার উপর রাখতে চাই, এই থিমেটিক কোশ্চেন অ্যান্সারের উপর। তো আমরা যদি একটু সিলেবাসটা দেখে নিই, সেটা হচ্ছে যে আপনার রিডিং কম্প্রিহেনশনে আনসিন প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে আপনার হচ্ছে থিমেটিক কোশ্চেনের উপর 30 মার্কস থাকবে, এবং ওই কোশ্চেন গুলো কিন্তু আপনার প্যাসেজ থেকে বুঝে নিয়ে অ্যান্সার করতে হবে, অবভিয়াসলি বুঝে নিয়ে অ্যান্সার করতে হবে। আর 30 মার্ক থাকবে ওই যে গ্রামাটিক্যাল ইউজ, গ্রামার এবং তাদের ব্যবহারের, এটা নিয়ে আমরা পরে আলাপ করব। আজকে আমরা আমাদের আলাপটা শুধু এই যে এ পোর্শনে যেটা দেখা যাচ্ছে সেটার জন্য রাখতে চাই, যে থিমেটিক কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন বা ডাব্লিউএইচ কোশ্চেন ছাড়াও আরো অনেক ধরনের কোশ্চেন হয়, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। এবং আমাদের প্র্যাকটিসটা একটু বাড়ানোর জন্য আমরা এটার উপর 2 দিন ক্লাস রাখতে চাই। তো আজকে হচ্ছে কি আমি হয়তো একটু বেশি কথা বলবো, নেক্সট ক্লাসে আপনাদের কথা বেশি শুনবো, এবং আমি হচ্ছে ফিডব্যাকটা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি একটা বইয়ের কথা বলে দেই যে আপনারা কোথা থেকে এই জিনিসগুলো পড়তে পারেন। তো আমরা বই সাজেস্ট করব, বুক লিস্ট। আমরা এই টপিকের জন্য যদি কোনো বুক লিস্টের কথা বলতে চাই, তাহলে আমার কাছে মনে হয় যে অ্যাসিউরেন্সের যে মোটা একটা গাইড আছে, হ্যাঁ, তো অ্যাসিউরেন্সের এই মোটা গাইডটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে? আমি এটা কিনছিলাম কিন্তু এটা পড়া হয়নি, একদমই পড়া হয়নি, একদম ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা, আহ এই তো অ্যাসিউরেন্সের গাইডটা আপনারা দেখতে পারেন। এখন যদি মনে হয় বা আপনি যদি আমার মতন অলস হন যে ভাই আমি গাইড বই পুরো করে আমার মানে উল্টায় উল্টায় আমি পড়তে পারবো না, এত মোটা বই দেখলে আমার মনে চায় যে বালিশ বানায় ওটার উপর মাথা রেখে ঘুমাই, যদি আপনি এটা হন সেক্ষেত্রে আমি বলবো আপনি এআই এর হেল্প নিতে পারেন। ঠিক আছে, এআই কে আপনি বলেন যে আমার জন্য তুমি আনসিন কম্প্রেhenশন দাও একটা। ইভেন আজকে যে আমরা একটা আনসিন কম্প্রেhenশন আপনাদেরকে প্র্যাকটিস করাবো, এটা খুব ছোট, পরীক্ষায় আরো বড় পাবেন, যেহেতু আমাদের মানে অনেক বড় আসলে পড়ার এবং প্র্যাকটিস করানোর সুযোগ নেই। আমরা মোটামুটি ওই হাফ ধরেন, এটা অর্ধেক, হ্যাঁ, এই সব মিলায় অর্ধেক, এটা দ্বিগুণ দিবে আপনার পরীক্ষা। এটা কিন্তু আমরা এআই দিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? তো এরকম এআই আপনি ইউজ করতে পারেন। তো এই এআই কে আপনি বলবেন যে একটা আনসিন কম্প্রেhenশন দাও এবং 10টা কোশ্চেন দাও, এরপর আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনার কোশ্চেনটা ছবিটাই আপলোড দিয়ে দিবেন। সেখান থেকে ও আপনাকে আরো জাজ করার সুযোগ দিয়ে দিবে। এটা ছাড়াও আমরা হচ্ছে গিয়ে মানে আমাদের কাছেও গ্রুপে বলতে পারেন, সেক্ষেত্রে আমরাও হয়তো আপনাদেরকে মাঝে মাঝে ফিডব্যাক দিয়ে দিতে পারি যে এইভাবে না, এইভাবে আপনি করলে আর একটু বেটার হয়, ভয়েস মেসেজের মাধ্যমে। তো এই কাজটা আপনারা করতে পারেন। আচ্ছা, এবার আসেন আমরা একটা একটা করে যদি আসি কোশ্চেন এন্ড অ্যান্সারে, থিমেটিক কোশ্চেন এন্ড অ্যান্সার, এটা আসলে ভালো করার তরিকা কি? ভালো করার তরিকার আগে আমরা কোশ্চেনটা কিরকম দেখতে দেখা যায় সেই ব্যাপারে যদি বলি, প্রথমে এই যে প্যাসেজ থাকবে, এই যে দেখেন আনসিন কম্প্রিহেনশন, এই যে শুরু হইলো আপনার যে দা গ্লোবাল এনার্জি, এখান থেকে শুরু হইলো, এই যে আরেকটু কিছু, এই যে আরেকটু কিছু,
এই যে আরেকটু কিছু, এই যে এইখানে গিয়ে শেষ হয়ে গেল। তো এই যে শুরু থেকে শেষ যে হইলো, এইভাবে আপনার পুরো প্যাসেজটা থাকবে। প্যাসেজটা সাধারণত অনেক বড় থাকে, মাঝে মাঝে মিডিয়াম সাইজের থাকে। যেমন আমি তো দুইটা রিটার্ন দিছি, তো 46 যেটা ছিল সেটা মানে ব্রেন ড্রেন টাইপের একটা প্যাসেজ ছিল। এটা খুবই সহজ একটা প্যাসেজ ছিল এবং সাইজেও ছোট ছিল। কিন্তু 45 যেটা দিছিল ওটা বেশ বড় ছিল। ঠিক আছে, 44-এ দেখলাম আরো ভালো বড় ছিল। তো এরকম অনেক সময় অনেক বড়ও পড়ে যেতে পারে আপনার। তো কিছু করার নাই, বড় পড়লে আপনার আসলে টাইম বেশি লাগবে, এটাই স্বাভাবিক। আর টাইমের কথা যদি আমরা বলি, আপনি দুইটা পোর্শন তো আমরা ওই যে একটু আগে যেটা নিয়ে আলাপ করতেছিলাম যে আমাদের কোশ্চেনের এটা, এই যে পার্ট এ, আরেকটা পার্ট বি আমরা দেখাই নাই। সেই পার্ট বি এর মধ্যে আছে ট্রান্সলেশন, দুইটা ট্রান্সলেশন, দুইটা এসে বা একটা এসে, দুইটা এসেই বর্তমানে আসে, আমরা দুইটা এসেই বলি। তো দুইটা ট্রান্সলেশন, একটা হচ্ছে বাংলা টু ইংলিশ আর একটা হচ্ছে ইংলিশ টু বাংলা, আর দুইটা এসে আসে। সেই এসে গুলার আবার আপনার ইয়ে দিয়ে দেয়, হিন্টস দিয়ে দেয়। তো এই দুইটা পার্টেই 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা লাগাইতে হবে, মানে এর চেয়ে আপনি হচ্ছেন গিয়ে বেশিও যেতে পারবেন না, কমও যেতে পারবেন না, এবং এইটাই করতে হবে মাস্ট। টাইম মেনটেইনের জায়গাটা এইটাই। টাইম নিয়ে সাধারণত অন্যান্য মানুষজন যারা বিভিন্ন কোচিং সেন্টার বলেন বা বিভিন্ন অনলাইনে গাইডলাইন দেয়, তারা মানে টাইম নিয়ে খুব একটা কনসাস না। আপনারা বলবে এই লেখো, আরে ভাই লিখবো, টাইম তো থাকতে হবে। বাস্তবতার আলোকে আমি আপনাকে গাইডলাইন দিব। তো গাইডলাইনটা হচ্ছে আপনি 100 মার্কস আর 100 মার্কস, 200 মার্কস, তো এই 100 মার্কসের জন্য ওই এক্সাক্ট 2 ঘন্টাই লাগে। এটাই স্বাভাবিক, লাগবেই। প্যাসেজ বড় হইলেও লাগাইতে হবে, প্যাসেজ ছোট হইলেও লাগবে, এবং এটাই লাগাইতে হবে। এর চেয়ে বেশিও নেওয়া যাবে না, এর চেয়ে কমও নেওয়া যাবে না। ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে দুইটা ট্রান্সলেশন আপনি হচ্ছেন গিয়ে 20-25 মিনিট করে 45 থেকে 50 মিনিটে শেষ করবেন। আর এস এর জন্য আনাম 1 ঘন্টা 10 মিনিট, লিস্ট 1 ঘন্টা 10 মিনিট রাখতেই হবে, মাস্ট রাখতে হবে, নাহলে আপনি শেষই করতে পারবেন না। আমি মনে হয় জিনিসগুলো বুঝাইতে পারলাম। তাহলে এখানে আপনার যদি টোটাল 2 ঘন্টা লাগে, এটার ম্যাক্সিমাম টাইম দেখেন, ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনার এই মানে কোশ্চেন অ্যান্সারের মধ্যেই লাগবে। এখন আপনার ভয়ের কোনো কারণ নাই যে ভাই এত বড় প্যাসেজ আর এতগুলো কোশ্চেন অ্যান্সার করতেই যদি 30 মার্কের অ্যান্সার করতেই যদি আমার এমন অবস্থা হয়ে যায়, বাকি 70 আমি কখন লিখবো? এখানে আপনার একটা চিল আছে। চিলটা হচ্ছে আপনি হচ্ছেন গিয়ে যে বি যে 30 মার্কস আছে, এটা হচ্ছে টু দা পয়েন্ট অ্যান্সার করা, হয়তো একটা সেন্টেন্স মেকিং, অথবা সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করা, অথবা পার্টস অফ স্পিচের পরিবর্তন করা, অথবা আপনার হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, মানে ছোট ছোট অ্যান্সার। ঠিক আছে। তো এই ছোট ছোট অ্যান্সার গুলো করতে খুব বেশি টাইম আসলে লাগে না। ইভেন যদি কঠিনও হয় কোশ্চেনটা, বিসিএস এর কোশ্চেন তো আর আপনার জিআরই লেভেলের কঠিন হবে না, বিসিএস এর কোশ্চেন তো আপনার মানে টোফেল লেভেলের কঠিন হবে না। তো পারা যায়, ঠিক আছে, প্যাসেজ থেকে মোটামুটি আইডিয়া করে পারা যায়, প্রায় সবই পারা যায়। তো এটা নিয়েও আমরা আলাপ করবো, আজকে এই আলাপটা করবো না। তো এখানে টাইমটা খুব বেশি লাগে না। আর এই যে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সামারি, সামারিটা কিন্তু ওই মানে আপনার যদি বুদ্ধি থাকে তাহলে কোশ্চেন অ্যান্সারের সাথে এই সামারিটা মার্জ করে ফেলা যায়, কোশ্চেন অ্যান্সার থেকে হেল্প নিয়ে এই সামারিটা লেখা যায়। এই রিলেটেড আলাপও আমরা করব। আচ্ছা, আর ইংলিশ নিউজ পেপারে যে এডিটোরিয়াল, এখানে হালকা একটু সময় লাগলেও এটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, তো এখানে আপনি মোটামুটি তাড়াহুড়া করেই লিখতে পারবেন। মানে আপনার খুব একটা মানে পইরা পইরা লিখতে হবে না প্যাসেজ থেকে। তার মানে আপনি এই 70 মার্কের এই 3টা জায়গায় আপনি কিন্তু মোটামুটি স্বাধীন। এবং এই যে 2 নাম্বারটাতে আপনি স্বাধীন না হইলেও আপনি আরেকটার হেল্প পাচ্ছেন। তার মানে আপনার এই 30 মার্কসের জন্য আপনি যদি একটু কষ্ট করেন, তাহলে আপনার কিন্তু সামনের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই 30 মার্কসের জন্য আপনার একটু টাইম নিতে হবে, একটু কষ্ট করতে হবে। হয়তো এই কষ্টটা আপনার 1 ঘন্টাও ক্রস করে ফেলতে পারে। যেমন 45th বিসিএস এর বেশ বড় একটা প্যাসেজ ছিল, আমার 1 ঘন্টা 10 মিনিটের মতো লেগে গেছে। আমি ওই জায়গাটাতেই ভয় পেয়ে গেছিলাম। কিন্তু মানে নার্ভটা শক্ত রাখতে হবে। মানে ভয়, ভয় পাওয়া স্বাভাবিক, ভয় মানুষ পাবেই, কনফিউশনে মানুষ পড়বেই, আপনি পড়বেনই, কিন্তু মানে হাল ছেড়ে দিবেন না, হাত চালাইতে থাকবেন। ঠিক আছে। পরে দেখি যে মানে সিস্টেম হয়ে গেছে এইসব। তো আসেন আমরা হচ্ছে গিয়ে কিভাবে দেখবো, কোশ্চেনটা কিভাবে দেখবো আমরা আলাপ করতেছিলাম যে আনসিন কম্প্রেনশন, এই যে দা গ্লোবাল এনার্জি ন্যারেটিভ থেকে শুরু হয়ে আপনার হচ্ছে এই যে ফ্লেম নেভার ব্লিঙ্ক, এখানে গিয়ে খুব দারুণ একটা সেন্টেন্স দিয়ে শেষ হয়েছে। দেখেন, দা অ্যাটমিক হরিজন অফার্স সানরাইজ অফ প্রসপারিটি প্রোভাইডেড দ্য ক্রিপার্স অফ দ্য ফ্লেম নেভার ব্লিঙ্ক, এখানে গিয়ে শেষ হয়েছে। তো এই যে প্যাসেজটা, এটা দ্বিগুণ বড় একটা প্যাসেজ আপনি পাবেন। এই প্যাসেজের পর আপনি হচ্ছেন গিয়ে 10টা কোশ্চেন পাবেন। এই যে এখানে ধরেন 5টা, এখানে 5টা, 10টা। অলওয়েজ 10টা কোশ্চেন আসে না, মাঝে মাঝে 5টা 6টা কোশ্চেন আসে, 6টা কোশ্চেন আসে, 5 6 30, ওইভাবেও আসে। তো যতটা কোশ্চেনই আসুক, আসলে আপনাকে ওই সেম পরিমাণ ইফোর্ট, সেম পরিমাণ টাইমই দিতে হয়। কারণ আপনার যদি কোশ্চেন কম আসে, ধরেন 5টা কোশ্চেন আসলো, তাহলে আপনার
কিন্তু 5 6 30, তার প্রত্যেকটাতে 6 মার্ক করে, তার মানে 6 মার্কের জন্য ওইভাবেই লিখতে হবে, ছোট করে লেখা ছাইড়া দেওয়া যাবে না। যেমন মনে করেন হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এটা খুবই কমন একটা কোশ্চেন, এই কোশ্চেনটা ম্যাক্সিমাম টাইমেই আসতে দেখা যায়। তো এটা 3 মার্কের জন্য আপনি যতটুকু আসলে লিখবেন, মানে 3 মার্কের জন্য আপনি কত কয়টা লিখবেন, 3 4টা আহ, হয়তো পয়েন্ট আপনি তুলে নিয়ে আসার চেষ্টা করবেন, বা 3 4 সেন্টেন্সে আপনি এটা শেষ করার চেষ্টা করবেন। কিন্তু 6 মার্কসে আসলে কি এটা করতে পারবেন? অবভিয়াসলি পারবেন না। কমন সেন্স থেকে আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রে আমার যেটা স্ট্র্যাটেজি ছিল সেটা হচ্ছে গিয়ে অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, আই উইল পুট পয়েন্টস। তো এই জায়গাটাতে আমি যেহেতু অনেক সময় নিচ্ছি, আমি লিস্ট মানে ধরেন একটা পেজের যেটা ওই যে 20 লাইন আমার একটা পেজে লাগতো, পিএসসি লিগ্যাল পেজ গুলা, সেই পেজের পুরো পেজটা, অথবা সেই পেজের অ্যাটলিস্ট 75% আমি ইউজ করব এক এক একটা কোশ্চেনের অ্যান্সার করতে, যদি 6 মার্কসের কোশ্চেন আমি আর অ্যান্সার করতে হয়। ঠিক আছে? তো সাইজটা ওরকম হবে, আমি জাস্ট সাইজটা আপনাকে বোঝাচ্ছি। আর যদি 3 3 মার্কসের কোশ্চেন হয় সেক্ষেত্রে মোটামুটি 6 লাইন যথেষ্ট। আমি যদি পয়েন্ট পয়েন্ট আকারে লিখি তাহলে সেই ক্ষেত্রে 4 5টা পয়েন্ট যথেষ্ট। আচ্ছা, তো এটা আমরা যদি বলি, এই যে আমার কোশ্চেন কিন্তু আহ 10টা কোশ্চেন থাকতে পারে অথবা 5 6টা কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আলাপ করব। আগে আমরা আসি যে আমরা কি করব। প্রথম কথা হচ্ছে, আপনি প্যাসেজ, এত বড় প্যাসেজটা পড়তে যাবেন না, তাইলে আপনার মনে হবে যে অতুল, কি অতুল, অতল সাগরে, হ্যাঁ অতল সাগরে আপনি হাবুডুবু খাচ্ছেন। ঠিক আছে, অথই সাগরে আপনি হাবুডুবু খাচ্ছেন। আমি প্রথমে পুরো প্যাসেজ পড়বো না। যারা বুদ্ধিমান তারা হচ্ছে প্যাসেজ প্রথমে চোখ দিয়ে তাকাবেই না, প্রথমে চোখ দিয়ে দেখবেই না। কারণ মাঝে মাঝে এমন কিছু টপিক আসতে পারে, যেই টপিক, যেমন আমি এখানে পিক করছি নিউক্লিয়ার রিলেটেড একটা টপিক, এটা মানে আমার আমার সাথে যায়, এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন যে আছে ওয়ার্ল্ডের, সেই সিচুয়েশনের সাথে যায়। দ্যাটস ওয়াই আমি এটা পিক করছি। তো এমন সব মানে এমন এমন কিছু দিতে পারে, যেমন মনে করেন ডিজিটাল ডিটক্স আসছে ইয়েতে 44th বিসিএস এ। এখন ওইটা আমি পুরোটা না পইরা কিন্তু ইয়ে করতে পারবো না। আচ্ছা, ওয়েট, আমি হচ্ছে একটু রেকর্ডটা অফ করি, আহ, একটু রেকর্ডটা পজ করি, আমার একটু একটা ইম্পর্টেন্ট অফিসিয়াল কল আসতেছে, জাস্ট 1 মিনিট, আমি ব্যাক করতেছি। রেকর্ডটা আমার resume। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার ফার্স্ট কাজ হবে আমাদের, সেটা হচ্ছে যে প্রথমে কোশ্চেন গুলো পড়ে নিব। তো দেখেন, 1 নাম্বার কোশ্চেনে আমি যদি পড়িও খুব একটা আসলে আইডিয়া পাওয়া যাচ্ছে না, কিংবা অনেক সময় এই কোশ্চেনটা প্যাসেজ অ্যাবাউট না হইলা, যেমন মনে করেন ডিজিটাল ডিটক্স দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো সেখান থেকে আসলে কিছু বোঝা যায় না। কিন্তু সেকেন্ড বা থার্ড কোশ্চেনে আপনি যখন আসতেছেন, তখন কিন্তু আপনি মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন যে আপনাকে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে ভিতরে কথাবার্তা আছে, কিছু না কিছু আছে। সরস এরপর আপনি দুইটাতে মনে সরস করেন পাঁচ সেফটি ছড়া। কালচার, নিউক্লিয়ার সেফটি কালচার সম্পর্কে আপনার কোনো কথাবার্তা আছে। এরপর মনে করেন আপনার হচ্ছে এখানে খুবই মানে খুবই টেকনিক্যাল একটা ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে, ইন্টার জেনারেশনাল কন্ট্রাক্ট, এই রিলেটেড একটা কথা বলা আছে। তো মনে করেন ইন্টার জেনারেশনাল কন্ট্রাক্ট এই জিনিসটা কি আপনি জানেন না বা বুঝেন না, বুঝতেও হবে না, তবে ভিতরে প্যাসেজ যখন আপনি পড়বেন তখন আপনি মানে আসলেই বুঝে যাবেন। এই থিমেটিক কোশ্চেন অ্যান্সারের সবচাইতে ইজি দিক হচ্ছে, আপনাকে আসলে কোনো আইডিয়াই থাকতে হবে না, আপনাকে আসলে কোনো ব্যাপারে কোনো নলেজই থাকতে হবে না। যেমন মনে করেন আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, সেই ক্ষেত্রে আপনি অলরেডি রূপপুর সম্পর্কে অনেক ভালো জানেন, অনেক আইডিয়া রাখেন। সেখানে হচ্ছে গিয়ে কি কি আপনার VVER 1200 কি মডেলের, হ্যাঁ কি 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 আছে সেই রিলেটেড পুরো ডিজাইনটা সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া থাকতে পারে। কিন্তু আপনার এই কোশ্চেন অ্যান্সার মানে কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য আপনার কিন্তু ওই রিলেটেড কোনো নলেজই থাকতে হবে না। আপনি কি করবেন, ডিরেক্ট এই যে এখানে যে প্যাসেজ আসছে সেই প্যাসেজ থেকে দেখা দেখা লিখবেন। অবভিয়াসলি ডিরেক্ট না, সেটা নিয়েই আমরা আলাপ করব। তবে প্যাসেজ থেকেই লিখবেন, প্যাসেজ থেকে আইডিয়া নিয়েই আপনার কিন্তু লিখতে হবে, অর্থাৎ প্যাসেজে যা আছে এক্স্যাক্টলি সেই জিনিসগুলোই আপনার লিখতে হবে, একটু ঘুরায়া সেম জিনিসই লিখতে হবে। আপনি নিজের থেকে কিছু বলতে পারবেন না যে এটা সত্য, আপনি নিজের থেকে কোনো আইডিয়া দিতে পারবেন না এটা এভাবে করতে হবে, আপনি নিজের থেকে কোনো আইডিয়া দিতে পারবেন না যে এটার ডিজাইন এরকম, এটার মডেল এরকম। ইনফ্যাক্ট আপনি ওই ধরনের বাড়তি কথা যখন লিখবেন তখন আপনার মার্কস কিন্তু কমে যাবে। তো
মানে আনসিন কম্প্রেনশনের সবচেয়ে মজাদার দিক, সবচেয়ে ইজি দিক হচ্ছে এটা, যে আপনাকে আসলে ওই টপিকটা সম্পর্কে আগে থেকে কোনো আইডিয়াই থাকতে হবে না। এটাই হচ্ছে সবচেয়ে মজার দিক। আপনি জাস্ট প্যাসেজ পড়ে পড়ে বুঝে বুঝে লিখবেন। অবভিয়াসলি দেখা দেখা লিখবেন, তবে ওই রকম দেখে না। আমরা এটা নিয়ে আলাপ করব। তো তার মানে আপনি হচ্ছেন কি, যখন কোশ্চেন গুলো পড়বেন তখন কিন্তু মোটামুটি কিওয়ার্ড গুলো সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া চলে আসবে। সেই কিওয়ার্ড গুলো মাথায় রাখা, সেই যেমন মনে করেন এই যে নিউক্লিয়ার এনার্জি আপনার বাংলাদেশের পাওয়ার ক্রাইসিস মেটানোর জন্য ঠিকঠাক আছে কিনা বা এনাফ হবে কিনা। তো এই ধরনের কোশ্চেন যেহেতু এখানে করা হয়েছে, তার মানে প্যাসেজের ভিতরে বাংলাদেশের নিউক্লিয়ার এনার্জি যে ইউসেজ আছে সেই রিলেটেড আলাপ করা হয়েছে, এতটুকু তো বোঝা যাচ্ছে। তো এই কোশ্চেন গুলো পড়লে প্যাসেজটা মোটামুটি আপনার মাথায় গেঁথে যাবে, এবং প্যাসেজের যে কি ওয়ার্ড গুলো আছে, কি পোর্শন গুলো আছে, সেগুলোর আইডিয়া আপনার মাথায় চলে আসবে। তাইলে রুল নাম্বার ওয়ান হচ্ছে, প্রথমে আমি প্যাসেজটা পড়বো না। আমার প্রথম কাজ হচ্ছে, আমার একদম ভেরি ফার্স্ট কাজ হচ্ছে, আমি প্রথমেই কোশ্চেন গুলো পড়বো। কোশ্চেন গুলো পড়ার পর আমি প্যাসেজে সুইচ করব। তো এই যে প্যাসেজ আছে, এই প্যাসেজে আমরা সুইচ করব। তবে প্যাসেজটা আমরা এখন পড়তে চাচ্ছি না, প্যাসেজ আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। তো প্যাসেজটা কি মানে আপনারা তখন পুরো পুরো দেখেন। এখন আমি হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করব, যেটা সেটা হচ্ছে আপনি কিভাবে অ্যান্সার করবেন, কিভাবে অ্যান্সার করলে জিনিসগুলো ফ্রুটফুল হবে। তো কোশ্চেন অ্যান্সার করার জন্য বেশ কিছু মেথড আছে। প্রথম মেথড হিসেবেই বা ম্যাক্সিমাম লোকজনই যেই কথাটার আলাপ করে, যে প্যাসেজ থেকে, আমরা একটু আগে যে কথাটা বলতেছিলাম, আমি প্যাসেজ থেকেই লিখবো, দেখা দেখাই লিখবো, তবে একটু ঘুরায় ফিরায় লিখবো, অর্থাৎ প্যারাফ্রেজিং করে লিখবো। প্যারাফ্রেজিং নিয়ে আমাদের এখানে আলাপ আছে, কিন্তু প্যারাফ্রেজিং এর চাইতে আমার আরেকটা জিনিস খুব জরুরি মনে হয়, যেটা নিয়ে মানুষজন আলাপই করে না। আমাদের আসলে কি বজায় রাখতে হবে, দুইটা জিনিস। একটা হচ্ছে যে কোয়ালিটি ফুল হইতে হবে আমার, তার মানে আমার কোয়ালিটি মেনটেন করতে হবে আমার লেখার। এটা হচ্ছে কি আমার এক নাম্বার দিক। আর সেকেন্ড আরেকটা দিক হচ্ছে, আমার লেখাটা ইউনিকনেস থাকতে হবে, আমার লেখাটা ইউনিক হইতে হবে। ধরেন কোয়ালিটি আপনি মেনটেন করছেন ফাইন, কিন্তু ইউনিকনেস আপনার নাই। তখন ওই যে স্যার যখন খাতা দেখতেছে, একসাথে 200 খাতা দেখতেছে একদিনে, তো ইউনিকনেস না থাকলে আপনার খাতার দিকে ওনার তাকাই দিয়ে মন চাবে না, মানে মনে হয় ওই সবাই তো লিখছে। তো সবাই ধরেন 30-এর ভিতরে আম ভাবে দিবে নাম্বার, নাম্বার কিন্তু আম ভাবে দেয়, মানে একটা কোশ্চেনে এই নাম্বার, আরেকটা কোশ্চেনে এই নাম্বার, ওইভাবে দেয় না, আম ভাবে দেয়। যেমন মনে করেন 30-এর ভিতরে সবাই 18 করে দিচ্ছিল, এখন আপনার মধ্যেও এটা আছে, তাহলে আপনারাও 18 দিবে। একটা ইউনিকনেস যদি আপনি নিয়ে আসতে পারেন উইথ কোয়ালিটি রাইটিং, তখন আপনার মার্কসটা কিন্তু 18 থেকে বেড়ে 22 হয়ে যেতে পারে। তো এই কাজটা আসলে আমাদের করতে হবে, এই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো চলেন, আমার প্রেজেন্টেশনটা আমার খুব বেশি জরুরি আমার ইউনিকনেস মেনটেন করার জন্য। মনে করেন একটা কোশ্চেন যেটা ব্রেন ড্রেন নিয়ে আর কি আসছিল, এটা আসছিল কিনা আমি জানি না, ধরেন একটা কোশ্চেন সামহাউ ব্রেন ড্রেন নিয়ে প্যাসেজ, ওইখানে একটা কোশ্চেন আসছে, হাউ টু ট্যাকল দ্য ব্রেন ড্রেন ইস্যু ইন বাংলাদেশ। এখন ওইটা প্যাসেজ থেকে আপনি মোটামুটি লিখলেন, দেখেন রিডিউসিং ব্রেন ড্রেন ইন বাংলাদেশ ব্লা ব্লা ব্লা। তো আপনি কিভাবে ট্যাকেল করতে পারেন এই রিলেটেড আপনি অনেকগুলো পয়েন্ট লিখতেছেন, যেমন ইনহ্যান্সিং রিসার্চ ফান্ডিং অ্যান্ড ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার, এটা একটা পয়েন্ট গেল। তারপর আপনার এই যে এটা আরেকটা পয়েন্ট গেল। তারপরে যে এইখানে 3টা পয়েন্ট, এই যে 4টা পয়েন্ট আবার এন্ড দিয়ে 5টা পয়েন্ট আপনি লিখছেন, খুব সুন্দর একটা রাইটিং আপনি লিখছেন। কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো ইউনিকনেস নাই। এটার মধ্যে কোয়ালিটি থাকতে পারে, কিন্তু এটার মধ্যে কোনো ইউনিকনেস নাই। এই সেম লেখাটাকেই আপনি অন্য ডিজাইনে, অন্য ঢঙে, অন্যভাবে প্রেজেন্ট করতে পারতেন। কিভাবে? এইভাবে। ওই জিনিসগুলোকে আপনি যদি এভাবে পয়েন্ট পয়েন্ট করে, মনে করেন একটা তীর চিহ্ন দিয়ে আপনি হচ্ছেন গিয়ে একটা পয়েন্ট আপনি প্রেজেন্ট করলেন, আরেকটা তীর চিহ্ন দিয়ে আপনি আরেকটা পয়েন্ট প্রেজেন্ট করলেন, আরেকটা তীর চিহ্ন দিয়ে আরেকটা পয়েন্ট প্রেজেন্ট করলেন, এই কাজটা করলে আপনার দুইটা লাভ। একটা লাভ হচ্ছে আপনার লেখার মধ্যে, দেখেন এটা খুব নিট অ্যান্ড ক্লিন না, এটার প্রেজেন্টেশনটা ভালো না। আমার পার্সোনালি যে এত ঘিজিবিজি লেখা পড়তেই মন চায় না, কারণ টিচার হয় পড়বে না, অথবা পড়লেও মানে গতানুগতিক একটা নাম্বার দিবে। তো এটা আছে গিয়ে দেখতে খুব ফ্রেশ লাগতেছে, খুব নিট অ্যান্ড ক্লিন লাগতেছে। তো এই লেখাটাকে ওইভাবে ভালোভাবে জাজ করা হবে। তো এটার মধ্যে একটা ইউনিকনেস চলে আসলো, এটার প্রেজেন্টেশনটা দারুণ হয়েছে, এটা নিট অ্যান্ড ক্লিন লাগতেছে দেখতে। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এইভাবে আপনি যখন পয়েন্ট পয়েন্ট আকারে লিখবেন, তখন কিন্তু আপনার ফুল সেন্টেন্স লেখার কোনো লোড নাই। যেমন এই যে ইনহ্যান্সিং রিসার্চ ফান্ডিং অ্যান্ড ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার, এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স, কিন্তু পয়েন্ট হিসেবে ঠিক আছে। তো এরকম ভাবে আপনি যখন পয়েন্ট লিখবেন, তখন কিন্তু আপনি ইনকমপ্লিট সেন্টেন্সই লিখবেন। এটা লিখলে কি লাভ?
আপনি যখন ফুল একটা সেন্টেন্স লিখতে যান তখন কিন্তু আপনার গ্রামার গুলো কারেক্ট করতে হয়, মানে গ্রামারের উপর আপনার চাপ নিতে হয় যে গ্রামার গুলো আমার ঠিকঠাক থাকতে হবে, সেন্টেন্সের গ্রামার গুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে মার্কস কিন্তু ওই জায়গাগুলোতে কমে যাবে। কিন্তু এখানে গ্রামার রিলেটেড আমার কোনো চিন্তাই নাই, আমার কোনো পেরেশানিই নাই। তার মানে আমি হচ্ছে গিয়ে কোনো চিন্তা ছাড়াই চিন্তাহীন। হ্যাঁ, এই চিন্তাহীন বলতে কি বোঝাচ্ছি? চিন্তাহীন বলতে বোঝাচ্ছি আপনার গ্রামার নিয়ে আপনার চিন্তা করতে হচ্ছে না, আপনার হচ্ছে পাংচুয়েশন মার্ক নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না, আপনার আসলে কোনো সমস্যাই নাই, আপনি জাস্ট পয়েন্ট গুলো পুট ডাউন করতেছেন। ঠিক আছে? তো এইভাবে আপনি প্রেজেন্ট করলে এই দুইটা লাভ আপনি পাচ্ছেন। মানে আপনি ইফোর্টও দিচ্ছেন কম, আবার এই যে চিন্তাহীন তার মানে ইফোর্টও দিচ্ছেন কম, অথচ আপনার লেখাটা কত নিট অ্যান্ড ক্লিন এবং ইউনিক হচ্ছে এবং আপনার মার্কসটা বাড়ায় দিচ্ছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। আপনাকে কি করতে হবে? প্রেজেন্টেশনটা অবভিয়াসলি খুব ভালো করতে হবে। এরপর আসেন যে কথাটা বেশি জরুরি, সেটা হচ্ছে যে প্যারাফ্রেজিং। তো প্যারাফ্রেজিং কি? অলরেডি আপনারা জানেন যে প্যারাফ্রেজিং হচ্ছে কোন একটা জিনিসকে দেখে দেখেই আমরা লিখবো কিন্তু একটু ঘুরায় ফিরায় বলবো। যেমন আহ বন্ধু খাওয়া এই কথা না বললে বলবো বন্ধু ট্রিট দে। ঠিক আছে? তো প্যারাফ্রেজিং আমরা বেশ অনেকগুলো ভাবে করতে পারি। যেমন একটা ভাব হচ্ছে আমরা সিনোনিম ইউজ করতে পারি। এখন এমন না যে এই সিনোনিম মানে পারার জন্য বা এই সিনোনিম ইউজ করার জন্য আপনি ওয়ার্ড লিস্ট নিয়ে বসে যাবেন। এটার জন্য আপনার জিআরইর 800 ওয়ার্ডের 1000 ওয়ার্ডের লিস্ট নিয়ে বসে যেতে হবে না। আপনি সিনোনিম যে ইউজ করবেন, আপনি যে অন্য একটা ওয়ার্ড ইউজ করবেন, অন্য একটা মিনিংফুল ওয়ার্ড ইউজ করবেন যেটা হচ্ছে কি আপনার প্যাসেজে থাকা ওয়ার্ডের সাথে খুব রিলেটেড, সেই ওয়ার্ডটা হবে খুবই সিম্পল একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা হবে খুবই প্র্যাকটিক্যাল একটা ওয়ার্ড। ঠিক আছে? আর জিআরইর যে লিস্টটা আছে সেগুলোর ম্যাক্সিমামই কিন্তু আপনার লিটারেচারে ইউজ করা ওয়ার্ড। সেগুলো যে শেক্সপিয়ারের জমানা থেকে হয়তো কিছু ইউজ হয়েছে, এখন আর খুব একটা ইউজ হইতে দেখা যায় না, ওই ধরনের ওয়ার্ডই বেশি আছে। তো ওই ধরনের ওয়ার্ড আমার খুব একটা মানে লিস্ট মুখস্থ করে খুব একটা লাভ নাই। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুইটা কাজ আপনারা করবেন, ওই যে বুক লিস্টের মধ্যে এই কথাটা লেখা দেই। ওই বুক লিস্ট কই? তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইংলিশ নিউজ পেপার আপনি এই জন্য পড়বেন। ইংলিশ নিউজ পেপারও কিন্তু আপনি এআই দিয়ে পড়তে পারেন, এই রিলেটেড আলাপটা আমার ফেসবুক পেজে একটা ভিডিও আছে সেটার মধ্যে আমরা করছি। তো ইংলিশ নিউজ পেপার আপনি পড়বেন, ইংলিশ নিউজ পেপার পড়লেও আবার দুইটা লাভ দেখছেন, সবকিছুতে দুইটা করে লাভ। একটা লাভ হচ্ছে আপনার ওই যে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলা, এই জিনিসগুলো কাভার আপ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার যে নলেজেবল পড়াশোনাগুলো আছে সেই পড়াশোনাগুলো কাভার আপ হয়ে যাচ্ছে। সেকেন্ডলি, ইংলিশ নিউজ পেপার পড়ার মাধ্যমে আপনার ইংলিশের নলেজ অনেক ভালো হচ্ছে। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে ইংলিশ আপনি যদি খুব ভালো কথা বলতে চান তাহলে অনেক বেশি ইংলিশ শুনতে হবে। আর যদি ইংলিশে রিটেনে আপনি যদি খুব ভালো দক্ষ হইতে চান তাহলে ইংলিশ রিডিং এ আপনাকে অনেক ভালো দক্ষ হইতে হবে। তার মানে আপনার রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য অবভিয়াসলি আপনার রিডিং এর উপর অনেক ভালো জোর দিতে হবে। তো এই রিডিং এর কাজটা ইংলিশ নিউজ পেপার থেকে আপনার হবে। ইংলিশ নিউজ পেপার থেকে রিডিং পড়ার কারণে আপনার কি হবে জানেন? আপনি হচ্ছেন গিয়ে সাবলীল ভাবে লিখতে পারবেন। আপনার হচ্ছে গিয়ে রাইটিং এর যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা এনরিচ হবে। ঠিক আছে? যেমন মনে করেন আই এম জাহিদ হাসান, এভাবে না বলে আপনি তখন এভাবে বলা শুরু করবেন, দিস ইজ জাহিদ হাসান। আপনি আপনার হচ্ছে গিয়ে এটার পাশাপাশি যদি আমরা বলি, আপনার হচ্ছে যে গ্রামাটিক্যাল যে ব্যাপার স্যাপার গুলো আছে, অনেক গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার গুলো আমরা জানি কিন্তু কনফিউজড হই, কিংবা অনেকগুলো প্র্যাকটিস না থাকার কারণে আমরা ভুল করি। তো নিউজ পেপার পড়লে আপনার অনেক গ্রামাটিক্যাল জিনিসগুলো কিন্তু কাভার আপ হয়ে যাবে, আপনি এই জায়গাটায় খুব ভালো আপনার শক্ত হবে, স্কিল বাড়বে। আর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনার আপনার ভোকাবুলারি যেটা, আপনার ভোকাবুলারির স্কিলটা, আপনার ভোকাবুলারি কিন্তু এই জায়গাটাতে সমৃদ্ধ হবে। আপনি নিজের অজান্তেই আপনার ভোকাবুলারি সমৃদ্ধ হবে। মানে ব্যাপারটা এমন না যে আপনি ধরেন পেপার নিয়ে বসলেন আর হচ্ছে যেই নতুন নতুন ওয়ার্ড গুলো পাচ্ছেন ওগুলারে হচ্ছে গিয়ে খাতার মধ্যে তুলে নিয়ে আসতেছেন, তারপর লিখতেছেন, তারপর পড়তেছেন, ওইভাবে হবে না। আপনার ওইভাবে করার দরকারও নাই। আপনি হচ্ছেন গিয়ে কি করবেন, থরলি আপনি জাস্ট রিডিং করতে থাকেন, রিডিং আপনি পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, আপনার ভিতরে এত ভোকাবুলারি ঢুকবে আপনি নিজেও জানেন না। ঠিক আছে? জাস্ট লোড নিবেন না নিজের উপর। ঠিক আছে? আর এমন কিছু টপিক পড়বেন না যে টপিকের সাথে কোনো আমার সম্পর্কই নাই। মনে করেন আপনি নিউজ পেপার পড়তেছেন, আপনি মনে করেন আল জাজিরা বা বিবিসির একটা নিউজের একটা একটা লিঙ্ক থেকে একটা নিউজ পড়তেছেন। এখন ওই নিউজ লিঙ্কের নিউজটা যেন হয় ট্রাম্প রিলেটেড, ওই নিউজটা যেন হয় ইরান রিলেটেড,
ওই নিউজটা যেন হয় ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার রিলেটেড, ঠিক আছে? ওটা যেন এমন না হয় যে তামিম ইকবাল কি করছে সেই রিলেটেড ঠিক আছে? কিংবা ওই যে ওই দিন আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, ওয়েবসাইটে ঢুকে প্রথম নিউজটা আসছে বিজয় থালাপতির সংসার ভাঙতেছে। তো কি ভাই, মানে ওইটা দিয়ে আমার কি, মানে ওইটা দিয়ে মানে আমার কি এনরিচ হবে? তো ওইসব আপনি দেখবেন না। আপনি হচ্ছেন গিয়ে যেটা আপনার কাজে দিবে, যে পড়ালেখা সেটা আপনি কাজে মানে সেটা ইয়ে করবেন। সো বুক লিস্টের মধ্যে আমরা ইংলিশ নিউজ পেপারটাকে রাখতে পারি রিডিং স্কিল বাড়ানোর জন্য, এবং ইংলিশ নিউজ পেপারটা আপনি কিন্তু এআই দিয়ে পড়ে ফেলতে পারেন। আচ্ছা, তো কোথায় ছিলাম যেন আমরা? তো ইউজ সিনোনিম। তো আমরা এটার কথা বলতেছিলাম যে আপনি হচ্ছেন গিয়ে ওয়ার্ড রিপ্লেস করতে পারবেন আহ একদম মিনিংটা সেম রাইখা। মনে করেন অরিজিনাল আপনার একটা সেন্টেন্স আছে এরকম: দ্য স্টাডি ফাউন্ড দ্যাট রেগুলার এক্সারসাইজ ইনক্রিজেস কগনিটিভ ফাংশন ইন ওল্ডার অ্যাডাল্টস। তো বোঝা যাচ্ছে যে রিসার্চে কইছে এই বুড়ারা যদি ইয়ে করে, রেগুলার এক্সারসাইজ করে, তাহলে ভালো হবে, মেন্টাল হেলথের জন্য ভালো। এখন এই জিনিসটা আপনি কিভাবে ঘুরায় লিখবেন? এই জিনিসটা দেখেন, আপনি এভাবে লিখতে পারেন, দ্য স্টাডি ফাউন্ড এর পরিবর্তে এভাবে লেখা শুরু করতেছি আমরা: রিসার্চ ইন্ডিকেটস দ্যাট এল্ডারলি ইন্ডিভিজুয়ালস। দেখছেন, ওল্ডার অ্যাডাল্ট এই কথাটার পরিবর্তে আমরা লিখতেছি এল্ডারলি ইন্ডিভিজুয়ালস। দেখেন, এই যে পরিবর্তনটা আমরা করলাম, এটার জন্য কি আমার কোনো লিস্ট মুখস্থ করার দরকার আছে? অবভিয়াসলি না। এটা খুবই কমন ওয়ার্ডস আমরা ইউজ করতেছি, খুবই টেকনিক্যাল ওয়ার্ড আমরা ইউজ করতেছি, এগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি। এইরকম আসলে মানে পরিবর্তনটা এইরকম হবে। খুব বেশি কঠিন করার দরকার নেই, খুব কঠিন করতে গেলে দেখবেন নিজেই ভুল করতেছে। ঠিক আছে, একদম সিম্পল সিম্পল জিনিস, এই একদম প্র্যাকটিক্যাল জিনিসগুলোতে আপনি লেখার চেষ্টা করবেন। আর দেখেন, আমরা হচ্ছে মানে এখান থেকে আইডিয়া পাইছি, সেই আইডিয়াটাকে ফলো করে কিন্তু লিখতেছি, নিজের থেকে পাকনামি করে যে নিজের আইডিয়া আছে ওইটা এখানে ফলাইতে যাই নাই বা যাবও না। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে আপনার সিন কম্প্রেhenশনে যেই কথাটা বলা আছে ওই কথার মধ্যেই থাকতে হবে। আপনার উপরে উপরে এক্সট্রা নলেজ আছে, ওই নলেজটা কিন্তু ফলানো যাবে না, ওটা ফলাইতে যাবেন না। So research indicates that elderly individuals experience enhanced mental performance। এই যে দেখেন, increases cognitive function, এটার সিনোনিম কিন্তু আমরা নিয়ে আসছি experience enhanced mental performance through consistent physical activity। এখানে ছিল রেগুলার এক্সারসাইজ, তো এই রেগুলার এক্সারসাইজকে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে রিপ্লেস করলাম। তো এই যে দেখেন জায়গায় জায়গায় ব্যাপারটা, আমরা এখানে তো 4-5টা জায়গায় আমরা ইয়ে করছি, মানে রিপ্লেস করছি। তবে এত রিপ্লেসও আমার আসলে করা লাগবে না। ধরেন কোনো একটা জায়গায় যদি কম হয়ে যায় তাহলেও খুব একটা প্রবলেম নাই, তবে মেক শিওর যে আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডে যেন আপনার অবভিয়াসলি চেঞ্জ না আসে। যেমন আমি কিওয়ার্ড বলতে কি বুঝাচ্ছি দেখেন, কিওয়ার্ড বলতে আমি বুঝাচ্ছি যেমন মনে করেন এই যে এখানে একটা কোশ্চেন আসতেছে, এই যে এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম ইন্টার জেনারেশনাল কন্ট্রাক্ট। এখন এই ইন্টার জেনারেশনাল কন্ট্রাক্টের আবার মানে এটা হচ্ছে কি একটা কিওয়ার্ড, ঠিক আছে? এইটাকে আপনি ইয়ে করতে যাবেন না, মানে এইটার আবার সিনোনিম করতে যাবেন না, এটার মধ্যে আবার সিমিলারিটি খুঁজে কোনো একটা ওয়ার্ড নিয়ে আইসা ওইটা আপনি খুঁজতে যাবেন না। ইন্টার জেনারেশনাল কন্ট্রাক্ট, এটা ইন্টার জেনারেশনাল কন্ট্রাক্টই রাখবেন। তবে আপনি কি করবেন, আদার্স যেই ওয়ার্ড গুলো আছে সেই জিনিসগুলো আপনি, এই যে এখানে যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ড আর এই কিওয়ার্ডের মধ্যে ফারাকটা আছে, মানে কিওয়ার্ডের ইয়ে হবে না, মানে এই এখানে যে কিওয়ার্ডের কথা এখানে লেখা আছে সেই কিওয়ার্ডের সাথে এই কিওয়ার্ডকে আর কি প্যাচে লাগায় না, এই জন্য আমি কথাটা বললাম যে ওইখানে যে কথাটা আছে সেই কথাটা প্যাসেজের কথাই, সেই কথাটা কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে। আর এখানে যে কিওয়ার্ডের কথা বলছে সেই কিওয়ার্ডটা হচ্ছে যেমন মনে করেন আপনার রেগুলার এক্সারসাইজের পরিবর্তে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আমি লিখলাম, তারপর আমি ওল্ডার অ্যাডাল্টস এর পরিবর্তে এল্ডারলি ইন্ডিভিজুয়ালস আমি লিখলাম, এইভাবে আমি রিপ্লেস করলাম। এটার কথা বুঝাইছে আসলে। ইনফ্যাক্ট এই মানে এই কথাটাই আসলে বলা উচিত হয় না এই জায়গায়। যাই হোক, হোয়াট এভার, আমরা এরপরে প্যারাফ্রেজিং করতে পারি পার্টস অফ স্পিচের চেঞ্জের মাধ্যমে। সেটা কিরকম? নাউনকে ভার্বে, ভার্বকে নাউনে, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে, নাউনকে অ্যাডজেক্টিভে, এভাবে যে কোনো ভাবে আমরা কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জের মাধ্যমে আমরা কিন্তু প্যারাফ্রেজিং করতে পারি। যেমন কেউ বলল হি, বা প্যাসেজে লেখা আছে হি সাকসিডেড ইন লাইফ, আমরা এটাকে এভাবে লিখলাম হি অ্যাচিভড সাকসেস ইন লাইফ।
এই যে সাকসিডেড, এই যে ভার্বটা যে ছিল, এই ভার্বটাকে আমরা কিন্তু চেঞ্জ করে দিছি, সুইচ করে দিছি, ঠিক না? হি অ্যাচিভড সাকসেস ইন লাইফ। তারপর দ্য ম্যান ওয়াজ ভেরি পোর, অ্যাডজেক্টিভটাকে আমরা এইভাবে নাউনে কনভার্ট করে ফেলতেছি, দ্য পোর লিভড ইন এক্সট্রিম পোভার্টি। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে পার্টস অফ স্পিচের যে চেঞ্জ গুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। ভাই এই পড়াশোনাটা কিভাবে করব দেখেন, নাইলে আপনি ধরেন পোর থেকে পোভার্টি যে হচ্ছে, যে পোর থেকে যে চেঞ্জ হয়ে ইন্টারচেঞ্জ হয়ে পোভার্টি হচ্ছে, বা পোভার্টি থেকে পোর বানানো যায়, এই জিনিসটা আপনি কিভাবে জানবেন বা পারবেন? এটার জন্য আমি অনেক শর্ট টেকনিক খোঁজার চেষ্টা করছি, আমি আমার জীবনে অনেক শর্ট টেকনিক খোঁজার চেষ্টা করছি এই ইউটিউব থেকে বা বিভিন্ন গুগল টুগল থেকে, কিন্তু না, শর্ট টেকনিক নাই। এটার জন্য আপনার আসলে মেমোরাইজই করতে হবে। তো আপনি কিভাবে মেমোরাইজ করবেন? আমরা প্রিলির জন্য যেই পড়াটা পড়বো, কম্বাইন্ড ব্যাচের স্টুডেন্টস আপনারা শোনেন, আমরা প্রিলির জন্য যেই পড়াটা দিব সেই পড়ার মধ্যেই আমরা আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক থাকবে। সেই টপিকটা হচ্ছে যে এই পার্টস অফ স্পিচের যে ইন্টারচেঞ্জ গুলো আছে, সেই ইন্টারচেঞ্জ গুলো। তো সেইখানে আমাদের প্রিলির পড়ার পাশাপাশি মনের অজান্তেই রিটেনের জন্য কিন্তু এই পড়াটা হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে এটা কোন বই থেকে ভাই পড়তে পারি? এটা যে কোনো একটা ভালো মানের ডাইজেস্ট থেকে আপনারা এটা পড়ে নিতে পারেন, অথবা ডাইজেস্ট থেকে না পড়ে আপনি জব সলিউশন থেকেও পড়তে পারেন। তো এটা করলে আপনার অনেক জিনিস পড়া হবে। এবং আমি মনে করি দ্যাটস ভ্যারি গুড এনাফ। মনে করেন 500-700 আপনি এরকম ইন্টারচেঞ্জ দেখলেন, ভ্যারি গুড এনাফ, কারণ ওগুলাই আসলে প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ইউজ হয়, ওগুলাই ঘুরে ফিরে আপনি দেখতে পান। সো এটা মেমোরাইজেশনের মাধ্যমে আপনার আত্মস্থ করতে হবে। তবে অত বেশি মেমোরাইজেশনও লাগে না। মানে আপনি জাস্ট এগুলোকে সিম্পল ভাবেন। যেমন এই যে পোর থেকে পোভার্টি, এটা খুব কঠিন কিছু? কঠিন কিছু তো না, ঠিক না? তো এরকম ইন্টারচেঞ্জ গুলোতে আপনি যখন আরো ওয়ার্ড দেখতে পাবেন, এগুলা কিন্তু খুব কঠিন কিছু না অ্যাকচুয়ালি। আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে যে সেম ওয়ার্ডও কিন্তু আপনার মানে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ মিন করতে পারে, ওটা আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে আলোচনা করব। প্যারাফ্রেজিংটা আপনি ভয়েস চেঞ্জের মাধ্যমেও করতে পারেন, অ্যাক্টিভ কে পেসিভ, পেসিভ কে অ্যাক্টিভ, এভাবে করেও আপনি করতে পারেন। আবার আপনি এট এ টাইম দুইটা কাজই করতে পারেন। মনে করেন এই যে উপরে এখানে যেটা শিখাইলাম, মনে করেন পার্টস অফ স্পিচের চেঞ্জ বা সিনোনিম ইউজ করা, এই কাজগুলো এট এ টাইম আপনি করতে পারেন। মানে দুইটা কাজ এট এ টাইম করতে পারেন, বা তিনটা কাজ এট এ টাইম করতে পারেন। মনে করেন আপনি ভয়েস চেঞ্জও করলেন, আবার ওই যে আপনি সিনোনিমও বসাইলেন, আবার হচ্ছে আপনি কি করলেন এট এ টাইম, আপনি পার্টস অফ স্পিচের মধ্যেকার যে চেঞ্জটা আছে সেটাও আপনি করলেন। তো এট এ টাইম আপনি কিন্তু এই তিনটা চেঞ্জ করে আপনি ব্ল্যান্ড করে দিতে পারেন, এতে পুরোই নতুনত্ব পাবে আপনার যে আনা সেন্টেন্সটা সেটা। যেমন মনে করেন কেউ এভাবে বললো যে দ্য ম্যানেজার অ্যাপ্রুভ দ্য বাজেট প্রপোজাল ফর দ্য নেক্সট ফিসকাল ইয়ার। এটাকে আপনি ভয়েস চেঞ্জ এভাবে করতে পারেন, দ্য বাজেট প্রপোজাল ফর দ্য আপকামিং ফিসকাল ইয়ার ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। এখন এটা ম্যানেজার না বলে এইভাবে বলা যায় যে বাই দ্য ম্যানেজমেন্ট, বাই দ্য গভর্নিং বডি, ঠিক আছে? তো আপনি এই জায়গাটাতেও এই যে সিনোনিমের ইউজ আপনি করতে পারেন, এই জায়গাটাতেও আপনি পার্টস অফ স্পিচের চেঞ্জ আপনি করতে পারেন। এট এ টাইম আপনি তিন ধরনের বা চার ধরনের, যেটা আমরা এখানে বলতে চাবো, সেই কাজটা আপনি করতে পারেন। আচ্ছা, প্যারাফ্রেজিং এর আরেকটা ট্রিক্স হচ্ছে আপনি অনেক বড় সেন্টেন্সকে ব্রেক ডাউন করতে পারেন, অথবা ছোট ছোট কয়েকটা সেন্টেন্সকে একসাথে কম্বাইন করতে পারেন। যেমন অনেক কমপ্লেক্স একটা সেন্টেন্স বা কম্পাউন্ড একটা সেন্টেন্স, সেটাকে আপনি দুইটা বা তিনটা সেন্টেন্সে ভাগ করে দিতে পারেন। মনে করেন এই যে একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, although the experiment produced interesting results, the researchers noted that more testing was needed। তো অনেক বড় সেন্টেন্স, এটা পড়তে কষ্ট হচ্ছে, এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। দেখেন, দ্য এক্সপেরিমেন্ট প্রডিউসড ইন্টারেস্টিং ইন্টারেস্টিং রেজাল্টস। আপনি চাইলে এই যে এই জায়গাটাতে কি করতে পারেন, অ্যাক্টিভ ভয়েস না বলে যে এটা তো জাস্ট আমি সেন্টেন্সটাকে ভাঙলাম, সেন্টেন্সটাকে ভাঙলে এক্সাক্ট এরকম দেখা যায়। আপনি চাইলে এই জায়গাটাতে কি করতে পারেন, অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ ভয়েস করতে পারেন। আপনি চাইলে এই জায়গাটাতে কিছু সিনোনিম ইউজ করতে পারেন। আপনি চাইলে এই জায়গাটাতে কিছু পার্টস অফ স্পিচে চেঞ্জ করতে পারেন। তো হোয়াট এভার ইউ ওয়ান্ট। এরপর দেখেন পরের অংশটুকু আমরা লিখতেছি। আচ্ছা, এইটা নিয়ে আমি একটু আলাপ করব, এর আগে আমি জাস্ট এটা শেষ করি। দ্য রিসার্চার্স নোটেড দ্যাট মোর টেস্টিং ওয়াজ নিডেড, অবভিয়াসলি একটু চেঞ্জ করতে হবে, এই জন্য আমরা এইভাবে বললাম দ্য রিসার্চার্স সেইড মোর টেস্টিং ইজ নিডেড।
আচ্ছা, এখন বাট টেস্টিং এর পরিবর্তে আরো এক্সপেরিমেন্ট লেখা যায় বা আরো অন্য কোনো সিনোনিম ইউজ করা যায়। এখন কথা হচ্ছে, এই যে দুইটা সেন্টেন্স যে আছে, এই দুইটা সেন্টেন্সকে একসাথে কানেক্ট করার জন্য আমরা একটা কানেক্টর ইউজ করছি। হাউ এভার এই কানেক্টরটা ইউজ করার কারণে খুব স্ট্রং হয়ে গেছে জায়গাটা। ইভেন আপনি যখন প্যারালাল টেক্সটে যাবেন, আপনি যখন একটা লাইনের পর আরেকটা লাইন লিখতে থাকবেন, তখন এটার আপনি ইউজ করবেন। মনে করেন, ফর এক্সাম্পল, কিসের এক্সাম্পল দেই, কিসের এক্সাম্পল দেই, এখানে আছে কিনা এক্সাম্পল? না, এখানে নাই। আচ্ছা, মনে করেন এই যে আমরা, এই যে আগের লাইনটা দেখেন, আগের লাইনে একটা কোশ্চেন আসছে। কোশ্চেন আসার পর পরের লাইনে আমরা যখন ঢুকতেছি তখন এইভাবে শুরু করতেছি, আলটিমেটলি একটা কানেক্টর দিয়ে আমরা ওই আগের যেই প্যারাটা ছিল সেই প্যারাটার সাথে এই প্যারাটা কানেক্ট করতেছি। ধরেন এভাবে বলতে বলতে এই যে লাস্টে যেই জায়গাটা আছে, এই লাস্টের এই জায়গায় ধরেন, আমি আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বুঝাচ্ছি, যে এই জায়গাটাতে আমি ধরেন লিখতে চাই সো, সো না লেখা আর একটু ভালো ইংলিশ হচ্ছে দেয়ার ফর লেখা। দেয়ার ফর ব্লা ব্লা ব্লা, এইভাবে আমরা শেষ করলাম। তো এই ধরনের কানেক্টর গুলো ইউজ করলে প্যারাগ্রাফের স্ট্রেংথ বাড়ে, প্যারাগ্রাফের রাইটিং কোয়ালিটি বাড়ে। সো আপনি যখন এরকম মানে, এটা জরুরি না যে আপনি অলওয়েজ কি করতেছেন, একটা কমপ্লেক্স সেন্টেন্সকে ভাঙে, আমরা যেটার এক্সাম্পল দিতে গিয়ে আসলে এই কথাটা বলতে গেলাম, যে আপনি হচ্ছেন গিয়ে ব্রেকডাউন করতে গিয়ে অথবা কম্বাইন করতে গিয়ে আপনি হচ্ছে গিয়ে কানেক্টর ইউজ করবেন, অলওয়েজ এটা না। বরং আপনি যখন একটা প্যারা লিখবেন, সেটা সামারি হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আপনার এই ধরনের কোশ্চেন গুলাতে আপনি ধরেন 5-6 লাইন টানা লিখতেছেন, তো টানা লিখলে লাইনগুলো একটু বোরিং বোরিং হয়ে যায়, তো একটা আগের লাইনের সাথে এই লাইনটার ম্যাচ খাওয়ানোর জন্য আপনি এই ধরনের কানেক্টর গুলো ইউজ করবেন। যেমন হাউ এভার, এডিশনালি, ফাইনালি, আলটিমেটলি, দেয়ার ফর, ঠিক আছে? এই ধরনের কানেক্টর গুলো ইউজ করবেন, এতে কি হয়, আগেরটার সাথে এটাকে রিলেট করা যায়। ঠিক আছে? সো এই ধরনের কানেক্টর আপনারা ইউজ করবেন যখন আপনারা ব্রেকডাউন করবেন, অথবা আপনি যখন একটা প্যারা লিখতে যাবেন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি যে আলাপগুলো করলাম সেগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এখন আমরা প্র্যাকটিসে ঢুকবো। কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া একটা জিনিস বলতে চাচ্ছিলাম আসলে, মানে অনেকে আমাদের গ্রামারের সমস্যা, এই জন্য কি করা যায়? গ্রামার না পারলে তো হচ্ছে আমাদের বাক্যটা আর কি একুরেট হইলো না আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি, গ্রামারটা নিয়ে তো আমাদের চর্চা থাকতে হবে, নাহলে আমি তো সেন্টেন্সটাই মেক করতে পারবো না। তো গ্রামার নিয়ে, যেহেতু মানে এই ক্লাসের সাথে যেহেতু গ্রামারটার আলোচনা সামঞ্জস্যপূর্ণ না, গ্রামার নিয়ে আমরা যে এইটারই গ্রামার রিলেটেড যে পোর্শনটা আছে মানে রিটেনের, কিন্তু গ্রামার রিলেটেড একটা পোর্শন আছে, সেটার মধ্যে আমরা আলাপ করব। এটার পাশাপাশি আমরা তো প্রিলি রিটেন কম্বাইন্ড ব্যাচ, তো আমরা হচ্ছে যে প্রিলিমিনারির যে ক্লাসগুলো আছে সেখানে তো আমরা ধরেন একদম নাউন থেকে শুরু করব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ওইভাবে প্রথম থেকে শুরু করব। তো অবভিয়াসলি গ্রামারটাও আমরা পড়াবো। আচ্ছা, দেখি, তারা বলছেন সবগুলো সাবজেক্টে পাশ করার পর একটা সাবজেক্টে ফেল করলে কি ক্যাডার পাওয়া যায় না? আচ্ছা, আমার সাউন্ড কি লো শোনাচ্ছে? আহ একটু বলেন তো কেউ, আমার সাউন্ড কি লো শোনাচ্ছে? ঠিকভাবেই শোনা যাচ্ছে। হ্যাঁ, তাই তো হওয়ার কথা। আচ্ছা, কাজী কাজী সাকিব আহমেদ বলছেন, লেখাটা দেখা যাচ্ছে না কেন? কাজী সাকিব আহমেদ বলছেন, শুড আই ইউজ মোর হায়ার লেভেল ভোকাবুলারিজ অর শুড আই ফোকাস মোর অন ইন্ট্রিকেট সেন্টেন্স স্ট্রাকচার? সেন্টেন্স স্ট্রাকচারের দিকে নজর দেন। আমি এটা অলরেডি বললাম যে আপনার হায়ার লেভেলের ভোকাবুলারি যত কম ইউজ করা যায়, ঠিক আছে, আপনি জাস্ট প্র্যাকটিক্যাল যেই ভোকাবুলারি গুলো আছে সেগুলো আপনি ইউজ করবেন, কারণ এসব করতে গিয়ে বা সেন্টেন্সটাকে অনেক বেশি কঠিন করতে গিয়ে
দেখা যায় যে আমাদের ভুল হয়, তো ওর চেয়ে ইউজ না করাই ভালো। একদম সহজ সহজ, সিম্পল, আপনার প্র্যাকটিক্যাল ইউজে আমরা যে ধরনের সেন্টেন্স গুলো আমরা ইউজ করি, যে ধরনের ওয়ার্ড গুলো আমরা ইউজ করি, সেভাবে আপনি লেখার চেষ্টা করবেন। এবং সিম্পল সেন্টেন্সে বেশি লেখার চেষ্টা করবেন। কমপ্লেক্স কম্পাউন্ড তো এমনিতেই গ্রামার পোর্শনে আপনাকে হয়তো করতে বলবে, তো ওইটা ছাড়া যত কম করা যায় আর কি কমপ্লেক্স। মুশফিক ভাই বলছেন, ভাই কোন কোন টপিকস পড়বো তা কিভাবে বুঝবো? আপনি স্পেসিফিক করে বলে দিলে ভালো হয়, একটা সাজেশন শাকিল ভাই দিয়ে দিবেন। ওকে। ইমরান হোসেন ভাই বলছেন জাস্ট অসাম ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ, 5 স্টার। প্রশান্ত কুমার বলছেন সাউন্ডস গুড, সাউন্ডস পারফেক্ট, ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। প্যাসেজ টু ইংলিশ, এস এম জাকির হোসেন, আমি জানি না এটা কিসের বই, আই হ্যাভ নো আইডিয়া। আমরা কিন্তু বইয়ের কথা বলছি, কুলসুমা আক্তার, আমরা কিন্তু কোন বই পড়তে পারেন বুক লিস্টের কথা অলরেডি বলছি। তারা বলছেন লিটারেচারের জন্য কোন বইটা ভালো হবে, গেটওয়ে অফ ইংলিশ, এটা পড়তে পারেন। এটার ব্যাপারে আমরা বলবো, লিটারেচারের ব্যাপারে আমরা বলবো। আজকে এসব নিয়ে না বলি। ভোকাব কিভাবে প্র্যাকটিস করতে পারি, ভোকাব জব সলিউশন পড়বেন অনলি, মানে যদি প্রিলির কথা বলি। আর ইয়ে তো আছে আপনার, মানে নিউজ পেপার তো পড়তেছিনি, সেখান থেকে আপনার ভোকাবুলারি অলরেডি অনেক এনরিচড হবে ফর রাইটিং, ফর রিটেন পোর্শন। আচ্ছা, ফাইন, আমার মনে হয় আমরা আবার ব্যাক করি। এরপর আসেন আমরা হচ্ছে গিয়ে যে কম্প্রেhenশনটা, আনসিন কম্প্রেhenশন, সেই জায়গায় আমরা ব্যাক করি। তা আমি হচ্ছে গিয়ে পুরো প্যাসেজটা আসলে গো থ্রো করা পসিবল না। আমি যেমন এআই এর থেকে 500 ওয়ার্ডের একটা ভালো প্যাসেজ আনছি, এই প্যাসেজের ওয়ার্ড গুলো খুব কঠিনও না, খুব সহজও না, তবে নেটিভ, মানে আপনি হচ্ছেন কি বুঝতে পারবেন আর কি, খুব মানে ইজিলি বুঝতে পারবেন, প্রত্যেকটা ওয়ার্ডই আপনি বুঝতে পারবেন। ঠিক আছে। তবে দুই একটা জিনিস আপনার কাছে একটু টেকনিক্যাল মনে হতে পারে। যেমন মনে করেন, এই যে আমরা একটা একটা ইয়ে নিয়ে অলরেডি আলাপ করছিলাম, ধরেন এই যে অ্যাটমিক হরাইজন, এটা একটু মানে চিন্তার বিষয়। বা মনে করেন যে ফ্লেম নেভার ব্লিঙ্ক, এখানে যে কথাটা বলা হয়েছে, আচ্ছা এই দেয়ারফরটা গাইটা দেই, নাহলে আবার আপনারা ভাববেন যে এটা বুঝি প্যাসেজের অংশ। তো দেখেন, এই যে রূপপুর নিয়ে কথা বলা আছে, তবে রূপপুর নিয়ে কথা বলার আগে কিন্তু গ্লোবাল এনার্জি ন্যারেটিভ নিয়ে কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে নিশ্চয়ই আপনারা মানে বুঝতে পারতেছেন যে জিরো কার্বন ইমিশন, এইটা আমরা যদি খেয়ালে রাখি, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলছিলেন, যে 3-0 কনসেপ্ট। তো 3-0 কনসেপ্টের মধ্যে এই যে জিরো, নেট নেট জিরো কার্বন ইমিশন, তো সেটা সেই ব্যাপারে এখানে আলাপ করা হয়েছে। তো সেটার জন্য আমরা ওই যে কোল গ্যাস এসবের চাইতে নিউক্লিয়ারটা সেফ। ঠিক আছে, মানে নিউক্লিয়ার ওই সেন্স থেকে সেফ না যে রেডিয়েশন টেডিয়েশন খাওয়ার ব্যাপার স্যাপার তো অবভিয়াসলি আছে। তারপর যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে হিরোশিমা, সরি হিরোশিমা না, হিরোশিমা তো আপনার মানে অ্যাটমিক বোম পড়ছে এমনিতে। পাওয়ার প্ল্যান্টের থেকেও কিন্তু অনেক ধরনের ঝামেলা হয়েছে, চেরনোবিলে হয়েছে, তারপর ফুকুশিমাতে হয়েছে। তো তারপর 3 মাইল আইল্যান্ডে হয়েছে, তিনটা জায়গায় তিনটা বড় বড় মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই রিলেটেড ব্যাপার স্যাপার তো আছে, কিন্তু আমি যদি কার্বন ইমিশনের দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু আহ, মানে অ্যাটমিক এনার্জি যথেষ্ট ভালো। আচ্ছা, তো এই রিলেটেড আলাপ করা হয়েছে। এবং কস্টের দিকেও যদি আমরা তাকাই, প্রাইমারি কস্ট অনেক বেশি, যেমন রূপপুরে আপনারা দেখতেছেন অনেক কস্ট, কিন্তু প্রাইমারি কস্ট বেশি হইলেও পরে কস্ট কিন্তু খুবই কম। মানে 1 গ্রাম ইউরেনিয়াম যা ধরেন আপনার কয়লা অনেক অনেক কেজি কেজি কয়লা আপনার লাগবে। আচ্ছা, এই রিলেটেড আলাপ আছে। তারপর মনে করেন এই পেজের কথা যদি বলি, এই পেজে রূপপুর রিলেটেড আলাপ আছে, এবং রূপপুর হচ্ছে 2400 মেগাওয়াটের ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে, এই রিলেটেড কথা বলা আছে। তারপর 2026-এ হচ্ছে গিয়ে ফার্স্ট ইউনিট ন্যাশনাল গ্রিডে কানেক্ট হয়েছে। আসলে 25-এর শেষ নাগাদই হয়েছে। আমি ছিলাম এই প্রজেক্টের সাথে, পুরোপুরি আমি ছিলাম। ভাল লাগে আর কি এখন যখন দেখি যে এই কাজগুলো নিয়ে সারা ওয়ার্ল্ডে চর্চা হচ্ছে, এবং এটার সাথে আমি ছিলাম। এবং আমার মানে অর্গানাইজেশন থেকে আমিই ছিলাম, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর কেউ নাই। তো এই জায়গাটাতে পুরোপুরি আমি ছিলাম। আচ্ছা, তো যাই হোক, এই রিলেটেড আলাপ আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে কি বাংলাদেশ, বাংলাদেশ এটা এই 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 ক্লাবে ঢুকছে, এই নিউক্লিয়ার ক্লাবে ঢুকছে, এই রিলেটেড কথাবার্তা আছে। এখানে হচ্ছে গিয়ে আপনার যে কথাবার্তা আছে সেটা হচ্ছে বাংলাদেশের এটা করতে গিয়ে কিরকম ওয়েস্ট ম্যানেজমেন্ট রিলেটেড ব্যাপার স্যাপার গুলো আছে। তারপর অনেক বড় একটা কস্ট হয়েছে, সেই রিলেটেড আলাপ টালাপ আছে। তারপর এখানে সেফটি কালচার নিয়ে কথা বলা আছে। সেফটি কালচার রিলেটেড কাজবাজি আমি করি, মানে আমার কাজই আসলে সেফটি ডিপার্টমেন্টে। তারপর এখানে হচ্ছে গিয়ে ট্রেড অফ নিয়ে কথা বলা আছে। তারপর এখানে রূপপুরের ভবিষ্যৎ কি হবে সেই রিলেটেড কথাবার্তা আছে।
এবং এখানে সবচাইতে মানে আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে অ্যাটমিক হরাইজন রিলেটেড কথাবার্তা আছে। তো এটা হচ্ছে গিয়ে মোটামুটি প্যাসেজটা আপনারা যখন স্লাইডটা পেয়ে যাবেন তখন তো নিজের মতন করে পড়ে নিতে পারবেন। আমরা জাস্ট প্র্যাকটিস করানোর জন্য আপনাদেরকে কিছু এক্সাম্পল দিতে চাই, এজন্য আমি এটার আলাপ করলাম। এরপরে প্যাসেজের পরে আপনারা দেখতে পাবেন কোশ্চেন। তো আমি যেটা বলছি প্রথমে, প্রথমে কি করবেন, কোশ্চেন গুলা পড়বেন, তারপর প্যাসেজ পড়বেন, তাইলে একটা দিক দিশা আপনারা খুঁজে পাবেন। এবং প্যাসেজটা মানে পইরা তারপর আবার ব্যাক করবেন কোশ্চেনের অ্যান্সার করতে, এমন বোকামি করেন না ঠিক আছে। প্রথমে মোটামুটি দেখবেন যে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার এমনিতেই দিয়ে দেওয়া যায় কিনা, মানে জাস্ট কোশ্চেন দেখবেন এবং ওই অ্যান্সারটা প্যাসেজের মধ্যে খোঁজার চেষ্টা করবেন, তাইলে আরো কুইক হয় আর কি। ঠিক আছে। অথবা আপনার যদি মনে হয় না ভাই আমার হচ্ছে গিয়ে আগে প্যাসেজটা পড়ে নিতে হবে নাহলে আমি বুঝতেছি না, সেক্ষেত্রে আপনি পড়েন, তবে মানে মাস্ট কথা যেটা সেটা হচ্ছে অবভিয়াসলি কোশ্চেনটা আগে পড়বেন, তারপরে প্যাসেজে যাবেন, তাইলে আপনার আইডিয়া মানে 50% আইডিয়া অলরেডি আপনি পেয়ে গেছেন ভিতরে কি আছে। এরপর আপনি দেখবেন যে টানা পড়তে পারতেছেন। এবং প্যাসেজ পড়তে 10 মিনিটের বেশি সময় নিয়েন না। ঠিক আছে। এবং 10 মিনিটের ভিতরে যে 10 মিনিট যে সময় নিচ্ছেন, প্রত্যেকটা প্যাসেজের মেইন থিমটা মনে করেন আপনার হচ্ছে গিয়ে এটা একটা একটা প্যারা। তো এই প্যারার যে মেইন থিম আপনি হচ্ছেন গিয়ে কি যে করেন আপনারা স্ক্রিনের মধ্যে রাখ দেন, প্রচুর বিরক্তিকর লাগে। আচ্ছা, এই যে প্যারাটা, এই প্যারাটার যে মেইন থিমটা সেটা মানে ছোট করে আপনি ইংলিশে লেখা রাখেন। ঠিক আছে, ছোট করে আপনি লেখা রাখেন যে এখান থেকে আপনি কি বুঝলেন। মনে করেন এই প্যারা, এই প্যারায় মনে করেন আপনার মেইন মেইন কি কি জিনিস নিয়ে বলা আছে। মেইন মেইন জিনিসগুলো নিয়ে বলা আছে, যেমন ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বলা আছে, আপনি ওয়েস্ট ম্যানেজমেন্টটা একটু লেখা রাখেন, মনে করেন ওয়েস্ট ম্যানেজমেন্ট ছোট করে আপনি লেখা রাখেন। তারপর এই প্যারাতে আর কি বলা আছে, এই যে অনেক বড় একটা বাজেটের কথা বলা আছে, 1.3 ট্রিলিয়ন ডলারের কথা বলা আছে, তো এটা নিয়ে বলা আছে। তারপর সেফটি কালচার নিয়ে বলা আছে। মানে যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আপনি একটু লেখা রাখেন। এটা আপনাকে খুব হেল্প করবে খুঁজে পাইতে, আপনি যে কারণ আপনি যখন এই যে কোশ্চেনে ব্যাক যাবেন এবং মনে করেন কোনো একটা কোশ্চেনে, ফর এক্সাম্পল কোনো একটা কোশ্চেনে আপনার হচ্ছে গিয়ে সেফটি কালচার রিলেটেড কোশ্চেন আছে। ঠিক আছে, ধরেন সেফটি কালচার রিলেটেড কোশ্চেন আছে কোনো একটা কোশ্চেনে, ধরেন 7 নাম্বার কোশ্চেনেই আছে। এখন এই সেফটি কালচার রিলেটেড কথাটা আপনি কি সারা প্যাসেজ যাবত আবার খুঁজতে থাকবেন? না, আপনার হচ্ছে গিয়ে এই জায়গাটাতে তো লেখাই রাখছেন, তো এই জায়গায় আপনি লেখা ফেলবেন। এটার আরেকটা লাভ হচ্ছে আপনি যখন আবার সামারি করতে যাবেন তখনও এটা আপনাকে হেল্প করবে। কারণ এই যে কিওয়ার্ড গুলো আপনি যদি খুঁজে বের করেন, এই ওয়ার্ড গুলো আপনি সামারিতে ইউজ করতে পারবেন। সামারি রিলেটেড আলাপ আমরা আজকে করব না। ওকে। তো এবার আমরা আসি কোশ্চেনের অ্যান্সার কিভাবে করব। ওই যে আমরা বলতেছিলাম যে এতদিন আমরা শুধু গাইডলাইন বা ডিরেকশন দিছি, আজকে হচ্ছে গিয়ে বলবো কিভাবে করা যায়, কিভাবে করা যায়। তো প্রথম দিকের আলোচনাগুলো আমরা কিভাবে করা যায় করছি, মাঝখানে আমরা করলাম যে কি থাকে, এখন আবার কি কাজ করা যায়, কিভাবে অ্যান্সার করা যায় সেই রিলেটেড আলোচনায় আমরা ফিরে আসলাম। একটা কোশ্চেন ম্যাক্সিমাম টাইম আসে বা প্রায় সব সময় আসে আসলে, যে প্যাসেজটা কি রিলেটেড, হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট। তো আপনার অ্যান্সারটা এভাবে করা উচিত, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এটা লেখা হাইফেন দিবেন, প্যাসেজটা কি রিলেটেড, ওর যে কি পয়েন্ট গুলো আছে সেগুলো আপনি যদি নির্যাস বের করে নিয়ে আসতে পারেন, তাহলে ওই পয়েন্ট গুলো আপনি এইভাবে পয়েন্ট পয়েন্ট আকারে আপনি লিখবেন। আপনার তো এরকম দিতে পারবেন না, আপনি তীর চিহ্ন দিবেন আর কি। ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে দিয়ে আপনি প্রত্যেকটা পয়েন্ট আপনি সাজাবেন। এতে কি হবে, অলরেডি আমি আলোচনা করছি, প্রেজেন্টেশন সুন্দর হবে, ইউনিক হবে আপনার। এবং আপনার সবচাইতে আমার কাছে যেটা পার্সোনালি লাগে যে আপনি ফাঁকি মারতে পারতেছেন, আপনার গ্রামাটিক্যাল মানে রুলস নিয়ে কোনো মানে মাথা খাটাইতেই হচ্ছে না, ওই রিলেটেড প্রেশারটাই আপনার মাথার মধ্যে কিন্তু থাকতেছে না। খুব ইজিলি আপনি কিন্তু সাজায় ফেলতে পারতেছেন। সো নিট অ্যান্ড ক্লিন এবং গ্রামার রিলেটেড চিন্তা ভাবনা আমার কিন্তু নাই। তো এইভাবে শুরু করবেন, অবভিয়াসলি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ব্লা ব্লা ব্লা। ওকে। এরপর আরেকটা কোশ্চেন খুব বেশি আসে, সেটা হচ্ছে যে সাজেস্ট আ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ দ্যাট রিফ্লেক্টস ইজ থিমেটিক ডিপথ। আচ্ছা, তার মানে প্যাসেজের জন্য আমার একটা সুইটেবল টাইটেল আসলে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তো আপনি শুরু করবেন এইভাবে, মানে জাস্ট একটা টাইটেল দিয়ে দিবেন এমন না ঠিক আছে, একটা টাইটেল চাইছে, টাইটেল দিয়ে দিলেন, মানে কেমন হলো এটা, মানে দেখতে কেমন দেখা যায়, ভালো লাগলো না। তো আপনি এইভাবে করতে পারেন যে a suitable title for the passage may be, অথবা the suitable title for the passage is, maybe লেখাই ভালো। আপনি এই যে দেখেন সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল
ডাবল না, কিন্তু ডাবল কখন হয় বলেন তো? এই যে ইনভার্টেড কমা ডাবল কখন হয়, যে ডাবলের ভিতরে কখন আমরা ঢুকাই বলেন তো? কেউ একজন বলেন, মুখে বলেন। মানে কারণ কারোর একটা কথা কোট করা হয়। যখন একটা কোটেশন আমরা কোট করতেছি, তো এটা কি কোটেশন? অবভিয়াসলি না। ঠিক আছে, আমরা যখন একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ আমরা যখন মার্ক করতে চাবো, তখন আমরা হচ্ছে গিয়ে কিন্তু সিঙ্গেল ঊর্ধ্বকমা ইউজ করব। আচ্ছা, এটা এটা অনেকে ভুল করে এটা। আচ্ছা, এটা গেল। এরপর আপনি হচ্ছেন গিয়ে সুইটেবল টাইটেলটা দিলেন। কি টাইটেল আপনি দিবেন? দ্য অ্যাটমিক হরাইজন কোলন ব্যালেন্সিং প্রোগ্রেস অ্যান্ড প্রুডেন্স বা প্রাডেন্স, এক এক অ্যাকসেন্ট এক এক রকম। অথবা আপনি এরকম দিতে পারেন, পাওয়ারিং দ্য ডেল্টা। ডেল্টা মানে তো বুঝছেন, বাংলাদেশকে বুঝাইছে। দেখছেন, পাওয়ারিং দা নেশন বা পাওয়ারিং বাংলাদেশ, এই ধরনের মানে চিপ ওয়ার্ড গুলো ইউজ না করে কি লিখছে? পাওয়ারিং দা ডেল্টা। ঠিক আছে, ডেল্টা দিয়ে বাংলাদেশকেই বুঝাইছে। এরপর কোলন দিয়ে দ্য ইথিক্স অ্যান্ড অ্যাম্বিশন অফ রূপপুর। দেখেন কত দারুণ লাগতেছে শুনতে। এবং আপনি এই এই টাইটেল সম্পর্কে আমরা যদি বলি, এই টাইটেল গুলো আপনি এভাবেই দিবেন, এটাই আমার সাজেস্টেড ওয়ে। ঠিক আছে, এরকম কোলন দিয়ে তারপর একটা কথা বলবেন, এতে কি হবে? এবং আপনার এই জায়গায় খেয়াল রাখবেন কি, আপনার কিন্তু ফুল সেন্টেন্স হইতে হবে না। এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স হইতে হবে না। এবং এখানে আমার কিন্তু গ্রামার রিলেটেড কোনো চিন্তা ভাবনাও রাখতে হচ্ছে না। এবং অবভিয়াসলি আপনারা কি করবেন, এরকম কোলন ইউজ করা যে মেথডটা আমি দেখাইলাম, এইভাবে আপনারা যাবেন। তাহলে কি হয়, একটা ম্যাসিভ একটা স্টার্ট পাওয়া যায়। বা এটা এই যে এই টাইটেলটা আপনি এখান থেকে বের করলেন, এই টাইটেলটা আপনি কিন্তু সামারিতেও টাইটেল হিসেবে ইউজ করতে পারবেন। এবং দেখতে কত দারুণ লাগতেছে। তবে যেন ইনার মিনিংটা সম্পূর্ণভাবে তুলে নিয়ে আসতে পারেন, সেই ব্যাপারে নজর রাখবেন। আমি আপনাদেরকে একটা ছোট ট্রিক্স বলে দেই। এই যে বাংলাদেশে যে পাওয়ার, মানে রূপপুর, রূপপুর এবং রূপপুরের সাথে যে বাংলাদেশের যে কানেকশন, এইটাই যে মানে মেইন স্টোরি এই প্যাসেজের, সেটা আপনি কিভাবে বুঝবেন? এই যে দেখেন, লাস্টের যে কথাটা বলা আছে, লাস্টের যে প্যাসেজ গুলো থাকে, লাস্টের যে অংশটুকু থাকে, লাস্ট প্যারা। ঠিক আছে, টাইটেল খোঁজার জন্য আপনি কি করবেন, একদম লাস্ট প্যারায় দেখেন ভালোভাবে। লাস্ট প্যারাগ্রাফটা আপনি যদি দেখেন, যে এখানে দেখেন রূপপুর নিয়ে কথা আছে, রূপপুরের সাকসেস নিয়ে কথা আছে, রূপপুর আসলে কি করতে চায়, নেশনকে কিভাবে কি কি ড্রাইভ করতে চায়, সেই জিনিসটা নিয়ে কথা আছে, অ্যাটমিক হরাইজন নিয়ে কথা আছে। এখান থেকে কিন্তু আপনি মোটামুটি আইডিয়াটা পেয়ে গেছেন যে আসলে প্যাসেজে, পুরো প্যাসেজ জুড়ে আসলে কি বলতে চায়। তো টাইটেল বুঝতে পারার জন্য এবং মেইন স্টোরিও অনেক ক্ষেত্রে বুঝতে পারার জন্য আপনার কিন্তু লাস্ট প্যারাটা ইম্পর্টেন্ট। এটা একটা টেকনিক, এটা একটু খেয়াল রাখেন। তো এভাবেই আপনারা যাবেন। অবভিয়াসলি সিঙ্গেল ইনভার্টেড কমা, আরেকটা কি বলছি আমরা, ফুল সেন্টেন্স লেখার দরকার নাই, গ্রামাটিক্যাল কোনো ভয়ভীতি নাই। ও আরেকটা কথা বলি, দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু বড় হাতের দিয়ে আমরা শুরু করতেছি। এই যে দা অ্যাটমিক, অ্যাটমিকটাও বড় হাতের, হরাইজনটাও বড় হাতের, ব্যালেন্সিংটাও বড় হাতের, প্রোগ্রেসটাও বড় হাতের। তবে এই যে আর্টিকেল আর আপনার প্রিপোজিশন, এই যে অফ প্রিপোজিশন, এগুলো কিন্তু ছোট হাতের। আমি একটু মার্ক করে দিই যে এটা ছোট হাতের, এটা ছোট হাতের। ঠিক আছে, এই যে ছোট হাতের। বাকি সবগুলোর শুরু কিন্তু বড় হাতের। এই যে রূপুর তো অবভিয়াসলি বড় হাতের হবে। এই যে আর্টিকেল ছোট হাতের, এটার কিন্তু এই যে এটা আবার বড় হাতের। তো ক্যাপিটাল লেটার ইউজ করবেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে। তবে আর্টিকেলের ক্ষেত্রে এবং প্রিপোজিশনের ক্ষেত্রে অবভিয়াসলি না। ঠিক আছে, তাহলে আমরা এখানেও একটু লিখি যে প্রত্যেকটা ক্যাপিটাল আপনি ইউজ করবেন। ডাবল এল হয়ে গেছে এখানে, একটা এল হবে, জানেন তো ক্যাপিটাল ইউজ হবে। তবে কোথায় ক্যাপিটাল ইউজ হবে না? আর্টিকেল আর আরেকটা হচ্ছে প্রিপোজিশন, এই জায়গাটাতে ক্যাপিটাল হবে না। আচ্ছা, এরপর আসেন হোয়াট দিয়ে অনেক কোশ্চেন আসে। যেমন আপনার কেমন কোশ্চেন করতে পারে, হোয়াট ইজ দ্য অ্যাটমিক হরাইজন মেনশন ইন দ্য টেক্সট। এই যে টেক্সটে অ্যাটমিক হরাইজন দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এখন এটা দিয়ে আসলে আপনাকে ডেসক্রাইব করতে বলা হচ্ছে। দেখেন, কি ডেসক্রাইব করতে বলা হচ্ছে? এমনিতে জাস্ট একটা নাম বা একটা অবজেক্ট আপনি মেনশন করবেন না, তাহলে আপনার অ্যান্সারটা খুব উইক হয়ে যাবে। যেমন আপনি বললেন যে ইটস আ টার্ম ফর নিউক্লিয়ার এনার্জি। ঠিক আছে, এটা কি হইলো? এটা কিছু হইলো?
তো এই ধরনের আপনি করবেন না, বরং আপনি এটাকে ডেসক্রাইব করবেন এই সেন্স থেকে যে এটার যে ফাংশন আছে কিংবা এটার যে মিনিং আছে এই যে প্যাসেজটার মধ্যে, এটার যা ইন্টারনাল কথাবার্তা আছে সেখান থেকে এই নির্যাসটা তুলে নিয়ে এসে আপনি হচ্ছেন গিয়ে এই জায়গায় প্রেজেন্ট করবেন। যেমন আপনার অ্যান্সারটা এরকম হতে পারে, দ্য অ্যাটমিক হরাইজন রেফার্স টু, দেখছেন কিভাবে শুরু করছে, রেফার্স টু। আপনাকে যখনই এরকম হোয়াট দিয়ে কোশ্চেন করবে তখনই আপনার শুরুটা এভাবে করবেন যে ওই জিনিসটা রেফার্স টু, এরপর আপনি অ্যান্সার গুলো লিখবেন। এবং এই জায়গাটাতে আপনি এই যে এইভাবে এইভাবে না লেখার চাইতে আমি কি বলছি, আপনি এইভাবে এইভাবে না লেখার চাইতে যেমন এই যে এই জায়গাটাতে একটা পয়েন্ট আছে, এই জায়গাতে একটা পয়েন্ট আছে, তারপর এই জায়গাতে আরেকটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্টকে আপনি এই যে এক, দুই, তিন এরকম ভাবে আপনি লিখবেন, দ্য অ্যাটমিক হরাইজন রেফার্স টু, এটা লেখা তারপর এরকম ইয়ে করবেন। আমি আপনাদেরকে একটু লেখা দিচ্ছি, দা অ্যাটমিক হরাইজন রেফার্স টু, এটা বইলা তারপরে যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এইভাবে আপনি অ্যান্সারটা শেষ করবেন, তাইলে দেখতে ওই যে যেটা অলরেডি বলছি। তো হোয়াট দিয়ে যদি থাকে তাহলে যে রেফার্স টু এইরকম ভাবে অ্যান্সার করা ভালো এবং দেখতে নিট অ্যান্ড ক্লিন মনে হয়। এরপর হাউ দিয়ে যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, হাউ দিয়ে যদি থাকে যেমন একটা কোশ্চেন যদি এরকম দেয় যে হাউ ডাজ নিউক্লিয়ার পাওয়ার অ্যাক্ট অ্যাজ আ ব্রিজ ফর বাংলাদেশ, এই ব্রিজ রে আবার ওই যে উম, পদ্মা ব্রিজের মতন ব্রিজ ভাইবেন না কিন্তু, ঠিক আছে। তো দেখেন এটার অ্যান্সারটা কিভাবে করতেছে, নিউক্লিয়ার পাওয়ার অ্যাক্টস অ্যাজ এ ব্রিজ বাই, আচ্ছা এটাকেও আপনি কি করবেন, নিউক্লিয়ার পাওয়ার এই যে এইভাবে লিখবেন, নিউক্লিয়ার পাওয়ার অ্যাক্টস অ্যাজ আ ব্রিজ বাই, এরপর আপনি এই যে এখান থেকে শুরু করলেন যে ট্রানজিশনিং দ্য নেশন ফ্রম ব্লা ব্লা ব্লা, এরকম ভাবে যতটা পয়েন্ট আপনার দেওয়া যায় আপনি এইভাবে দিলেন, ঠিক আছে। তবে আপনার এই যে দেখেন জিনিসটা এইভাবে করতেছেন যে হাউ ডাজ, এই যে ডাজ আছে, তো যেহেতু ডাজ আছে এর জন্য আপনার এই জায়গাটাতে কিন্তু অ্যাক্টস চলে আসবে, ঠিক না, নিউক্লিয়ার পাওয়ার অ্যাক্টস এটা চলে আসবে, অ্যাজ আ ব্রিজ ফর বাংলাদেশ বাই, ফর বাংলাদেশ এখানে নিয়ে আসতে পারেন বাই, এরপর আপনি পয়েন্ট গুলো লিখতেছেন। তো এইখানে যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটাকে আপনি মোটামুটি ফলো করতেছেন। তাহলে এখানে আমি যেটা বলছি যে হোয়াট দিয়ে থাকলে আপনি সেখানে কিভাবে করতেছেন, রেফার্স টু এভাবে করতেছেন। আর এখানে হাউ দিয়ে যদি থাকে সেক্ষেত্রে কোশ্চেনটাকে ফলো করে নিউক্লিয়ার পাওয়ার অ্যাক্টস এভাবে করতে, তবে এই এই সিকোয়েন্সটা ফলো করেন, এইভাবে করলে অনেকগুলা পয়েন্ট বানাইতে পারবেন, দেখবেন যে মানে দেখতে ভাল লাগতেছে, কোয়ান্টিটি বাড়তেছে, খুব কোয়ালিটিফুল হচ্ছে। এর জন্য আমি বারবার বলতেছি প্রেজেন্টেশনের ব্যাপারটা নিয়ে। তারপর হোয়াই দিয়ে যদি থাকে, হোয়াই দিয়ে থাকলে অবভিয়াসলি বিকজ এই ওয়ার্ডটা আপনার আনা জরুরি। বিকজ বলে আপনি এরকম ইয়ে করতে পারেন, যেমন এখানে বলা আছে দ্য অথর ইউজেস দিস টার্ম বিকজ, দিস টার্ম এভাবে না বললা দ্য অথর ইউজেস এই যে এইটা বিকজ, মানে দিস টার্ম না বললা এই যে ইন্টার জেনারেশনাল কন্ট্রাক্ট, ইন্টার জেনারেশনাল কন্ট্রাক্ট বিকজ, তারপর এইভাবে এই যে দ্য অথর ইউজেস আইজিসি ইন্টার জেনারেশনাল কন্ট্রাক্ট বিকজ, বিকজ দিয়ে এরপর এই যে পয়েন্ট পয়েন্ট আকারে কারণগুলো আপনি দেখায় দেন। ভাই এতে মানে এত লাভ, মানে আপনার গ্রামার নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, গ্রামার নিয়ে আপনার মানে একদম নিশ্চিন্তে আপনি থাকবেন, এত লাভ আর কি এই জায়গাটা। তো এইভাবে আপনি অ্যান্সার গুলো শেষ করবেন। তো ওয়াই দিয়ে যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে বিকজ থাকা জরুরি, আপনি আসলে কোশ্চেনটাকে ফলো করতেছেন এটা বোঝা যায় এখানে। তারপর হুইচ যদি থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যান্সারটা কিভাবে করবেন, দেখেন এই ধরনের চারটাই কিন্তু থাকে, মানে এই কোশ্চেনে আপনি দেখতে পাবেন যে হোয়াট, হাউ, ওয়াই, হুইচ, এই চার ধরনের কোশ্চেনের বাইরে কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন আসে না। 10টা কোশ্চেনের ভিতরে সব কোশ্চেনই ডাব্লিউএইচ হবে না, তবে 7-8টাই হবে বা 6-7টা হবে। তো সেখানে আপনার দেখবেন যে ডাব্লিউএইচ কোশ্চেনেরই মধ্যে এই চারটাই আপনি পাচ্ছেন, এই চার জাতেরই পাচ্ছেন। তারপর হুইচ, হুইচ দিয়ে যদি কোশ্চেন আসে যে হুইচ অ্যাসপেক্ট of the Rupur project does the author consider more important, the electricity generated or the safety culture, সেফটি কালচার বেশি জরুরি নাকি ইলেকট্রিসিটি জেনারেশন বেশি জরুরি। এখন এই কোশ্চেনটা আপনি কিভাবে অ্যান্সার করবেন, এখন এটা হচ্ছে গিয়ে আপনার কাছে কোনটা প্রায়োরিটি পাচ্ছে ওটা বলার দরকার নাই, ঠিক আছে।
যেমন আপনার কাছে মনে হতে পারে যে বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশে কারেন্ট জায়গায় কিছুক্ষণ পর পর, তাহলে ইলেকট্রিসিটি জেনারেশনই বুঝি আমার গরিব দেশের জন্য খুব ইম্পর্টেন্ট না, বরং ওইখানে প্যাসেজের মধ্যে যে জিনিসটাতে গুরুত্ব দেওয়া হয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেহেতু, অর্থাৎ সেফটি কালচারটা বেশি দরকার। আমরা এইভাবে বলি আমাদের আহ মানে প্রফেশনাল ভাবে, যে সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্ট, এটা হচ্ছে গিয়ে সেফটি কালচারের প্রথম কথা। তো সেফটি হচ্ছে কি আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো যাই হোক, এখানে অথর আসলে যেটা বলতে চাইছে বা প্যাসেজে যে জিনিসটাতে গুরুত্ব দেওয়া হয়েছে যে কালচার অফ সেফটি, তো আপনি ওই জায়গাটাতেই কিন্তু প্রায়োরিটি দিবেন এই ধরনের কোশ্চেন গুলোতে। এখন দেখেন, মনে করেন এই কোশ্চেনটা, হ্যাঁ, এখন এই কোশ্চেনটাও কিন্তু আপনি পয়েন্ট পয়েন্ট আকারে বলতে পারেন। কিভাবে? মনে করেন দা অথর প্রায়োরিটাইজ দ্য কালচার অফ সেফটি। এখন এই যে এতটুকু কথা বলার পর, এই যে আপনি কালচার অফ সেফটিকে প্রায়োরিটি দিছে এই কথাটা বলার পর, আপনি কিন্তু পয়েন্ট গুলো নিয়ে আসতে পারেন। আচ্ছা, আপনারা স্ক্রিনে দাগ দিচ্ছেন কেন, এটা একটু বলেন তো। আমার আবার পুরো স্ক্রিনটা মানে ক্লোজ করে তারপর ইয়ে করতে হবে। পুরো স্ক্রিনটা দাগ দিয়ে ভরা এখন, এটা তো মুছাও যায় না, এইগুলো মুছা যায় কেউ জানেন? হ্যাঁ, মুছা যাচ্ছে। ওটা স্ক্রিনে দাগ দিতে হবে কেন? আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনটা করেন বা মুখে মুখে বলেন বা ইয়েতে লেখেন। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে দ্য অথর প্রায়োরিটাইজেস দ্য কালচার অফ সেফটি, এটা লেখার পর ওই উনি যে কারণগুলা বলছে সেই কারণগুলাই কিন্তু আপনি পয়েন্ট পয়েন্ট আকারে লিখতে পারেন। সেই কারণগুলো আপনি পয়েন্ট পয়েন্ট আকারে লিখতে পারেন। আমি এজন্য মানে বারবার গুরুত্ব দিচ্ছি, বারবার জোর দিচ্ছি যে আপনি পয়েন্ট পয়েন্ট আকারে লেখেন, আপনি পয়েন্ট করে লেখেন। এট এ স্ট্রিচ আপনি যদি মানে জাস্ট এরকম ভাবে গতানুগতিক অ্যান্সার গুলোর মতন, এই যে লাইন বাই লাইন, লাইনের পর লাইন, একটা সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্স এভাবে লিখতে চান, সেক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আপনার সামনে চলে আসে। সেক্ষেত্রে গ্রামারের চ্যালেঞ্জ আপনার সামনে চলে আসে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওটা পড়তে মানে এক্সামিনার খুব বিরক্তি ফিল করে। সেখানে হচ্ছে কি আপনার মনে হতে পারে যে আমার খুব একটা কোয়ান্টিটি বাড়াইতে পারতেছি না, আপনার খুব একটা নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে না, হিজিবিজি মনে হচ্ছে, এই ধরনের প্রবলেম গুলোতে আপনি পড়বেন। সেই ক্ষেত্রে আপনি পয়েন্ট পয়েন্ট আকারে লিখলে কিন্তু এখান থেকে বের হইতে পারবেন। এবং আরো একটা লাভ হচ্ছে যে আপনি 6 মার্কের জন্য যদি একটা কোশ্চেন আসে, সেটার জন্য আপনাকে অনেক লিখতে হবে। তো আপনি যখন অনেকগুলো পয়েন্ট তুলে নিয়ে আসবেন, আপনি পরে এই পয়েন্ট গুলোর আবার ইলাবোরেশনে যাইতে পারেন। ঠিক আছে, আপনি যদি 5টা পয়েন্ট তুলে নিয়ে আসেন, সেই 5টা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টের 2 লাইন করে বা 1 লাইন করে আপনি হচ্ছেন কি ওটার ইলাবোরেশনও করতে পারেন। ইলাবোরেশন করলে দেখবেন যে মানে লেখার কোয়ান্টিটি আরো বাড়তেছে। কোয়ান্টিটি অবভিয়াসলি বাড়াইতে হবে, কেননা 3 মার্কের জন্য যে অ্যান্সার 6 মার্কের জন্য তো অবভিয়াসলি বাড়াইতে হবে। তো আমরা যদি সামারাইজ করি এই 4টা কোশ্চেনের কথাই, তাহলে হচ্ছে গিয়ে আপনাকে হোয়াট দিয়ে যদি কোশ্চেন করে, সেক্ষেত্রে যে মেইন কনসেপ্টটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আমরা ডিফাইন করার চেষ্টা করব, অবভিয়াসলি পয়েন্ট বাই পয়েন্ট। তবে আমরা শুরুটা করব এখানে যে ওইটা রেফার্স টু বা ওইটা রিপ্রেজেন্টস বা ওইটা সিম্বলাইজেস এইভাবে। হাউ দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে আসলে আমরা মেথডটা এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই জন্য বাই মিনস অফ, ঠিক আছে, আহ, বা হোয়াট এভার, আমরা শুধু বাই দিয়েও লিখতে পারি, তাই না? বাই দিয়ে একটা হাইফেন দিয়ে তারপর পয়েন্ট গুলো তুলে নিয়ে আসতে পারি। ওয়াই দিয়ে যদি থাকে তাহলে বিকজ আপনি দিবেন, মানে আপনার কারণগুলো এক্সপ্লেইন করতে হবে, রিজন গুলো আপনার এক্সপ্লেইন করতে হবে। এইভাবে বলতে পারেন ডিউ টু ওইটা, বা ফর দ্য পারপাস অফ, এইভাবে। কুইজ দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনি একটু সিলেক্টিভ হবেন এবং জাস্টিফাই করতে হবে, অবভিয়াসলি ওই ইয়েটাকে প্যাসেজটাকেই ফলো করতে হবে, আপনার নিজের কোনো পণ্ডিতই কিন্তু খাটাইতে যাওয়া যাবে না। আচ্ছা, বাই এনি চান্স মনে করেন আপনার হচ্ছে গিয়ে মানে এইভাবেই লিখতে হলো, পয়েন্ট বাই পয়েন্ট আকারে আপনি লিখতে পারতেছেন না, ঠিক আছে, কখনো এরকম হইলো, বা আপনার লিখতে মন চা মানে লিখবেন না আপনি, কারণ কারণ হচ্ছে কি আপনি এখানেও ইউনিকনেস আনতে চান, কিছু পয়েন্ট বাই পয়েন্ট লিখতেছেন, কিছু এরকম প্যারালাল একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্স লিখতেছেন। ঠিক আছে, আপনি লেখেন, তবে অবভিয়াসলি প্লিজ কানেক্টর ইউজ করেন, এটা নিয়ে আমরা একটু আগে আলাপ করছি। কানেক্টর আপনি ইউজ করেন, ঠিক আছে, অবভিয়াসলি কানেক্টর ইউজ করেন। মাঝে মাঝে কিছু ডিপ্লোম্যাটিক কোশ্চেন আসতে পারে, এটা অনেকটা ইয়েস নো ট্র্যাপ, আপনাকে বলতে পারে এটা ঠিক আছে না ঠিক নাই। এখন আপনি এই জায়গাটাতে একটু ডিপ্লোম্যাটিক হবেন। কিরকম হবেন? আপনার হচ্ছে গিয়ে মানে একদম টু দা পয়েন্ট, ইয়েসও বলার দরকার নাই, নো বলারও দরকার নাই।
ইয়েস এর পক্ষেও যুক্তি আপনি আনতে পারেন, নোর পক্ষেও যুক্তি কিন্তু আপনি আনতে পারেন। যেমন মনে করেন আপনাকে কোশ্চেন করলো যে ইজ নিউক্লিয়ার এনার্জি আ পারফেক্টলি সেফ সলিউশন ফর বাংলাদেশ পাওয়ার ক্রাইসিস, এবার এটা কি বলবেন আপনি? দেখেন আপনার হচ্ছে গিয়ে আমি যদি এই ফুকুশিমার কথা চিন্তা করি, চেরনোবিলের কথা চিন্তা করি, রাশিয়ানরা আমাদের একটা ডিজাইন করতেছে তো। চেরনোবিল তো রাশিয়াতে, ওইখানেই তো, রাশিয়া বলতে ওই তৎকালীন সোভিয়েত আর কি। আপনার আহ কি কি হচ্ছে বা এটা মনে হয় ইউক্রেনের সাইডে পড়ছে কিছু। তো যাই হোক হোয়াট এভার, মানে ওরাই তো ডিজাইন করছে, এখন ওরা বাংলাদেশে এসে ডিজাইন করতেছে, তো ওইসবের কথা চিন্তা করলে তো ভয় লাগে, তাই না? আবার বাংলাদেশের আবার পাওয়ার ক্রাইসিস মিটাইতে হবে, তো আপনি কি বলবেন? ইয়েস বললেও তো হচ্ছে না, নো বললেও হচ্ছে না, এজন্য আপনি মাঝামাঝি হাঁটেন। ঠিক আছে, মাঝামাঝি হাইটা আপনি একটা ক্যালকুলেটিভ কথাবার্তা বলেন, এবং এখানে আপনি ওই যে সেফটি কালচারের ব্যাপারগুলো নিয়ে আসতে পারেন যে এই এই ঝামেলা থাকলেও, রেডিয়েশন রিলেটেড ঝামেলা থাকলেও বা ওই অ্যাক্সিডেন্ট রিলেটেড ভয় থাকলেও আমরা সেফটি কালচারের দিকে নজর দিতে পারি, এটা আরো এনরিচ করতে পারি, এই ধরনের কথাবার্তা বলতে পারেন। সেক্ষেত্রে আপনার কথা বলার স্কোপ আসলে চলে আসে। এবং এই কথাটা আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এগুলোর জন্য প্রযোজ্য। এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 45th বিসিএস আমাদের সময় একটা কোশ্চেন আসছিল যে ইসরায়েল রে, মানে আমার একদম মনে নাই কোশ্চেনটা, মানে আমি যদি ক্যাজুয়ালি বলি কথাটা, যে ইসরায়েলের থামানোর জন্য ইউএসএ কি পদক্ষেপ নিতে পারে কিনা, বা যে ওই যুদ্ধ থামানোর জন্য ইউএস কি ভূমিকা রাখতে পারে কিনা, এই ধরনের একটা কোশ্চেন ছিল। তো এখন কথা হচ্ছে যে অবভিয়াসলি পারে, আবার পারেও না এই দুই দিক থেকেই ঠিক আছে। তো অনেকে কি করছে, ইয়েস দিয়ে অ্যান্সার দিছে, অনেকে নো দিয়ে অ্যান্সার দিছে। এখন আমি ওই জায়গায় একটু ডিপ্লোমেটিক অ্যান্সার দিছি, আমি ইয়েস দিয়েও অ্যান্সার দিছি, সেখানে আমি ধরেন 15-20টা পয়েন্ট লিখছি। আবার নো দিয়েও আমি অ্যান্সার লিখছি, সেখানে আমি 10-12টা পয়েন্ট লিখছি। এখন এটা করার কারণে কি হয়েছে জানেন, আমার লেখার কোয়ান্টিটি বেড়ে গেছে, এবং আমার অ্যান্সারটা খুব ডিপ্লোমেটিক হয়েছে। ঠিক আছে, এতে লেখার কোয়ালিটি আসলে আলটিমেটলি বাইরে যায়। তো সব জায়গায় আপনি এটা ফলো করার চেষ্টা করবেন, একদম ডিরেক্ট ইয়েস ডিরেক্ট নো এই ধরনের ব্যাপার স্যাপারে যাবেন না। ইভেন আপনি যখন চাকরিতে ঢুকবেন তখন বুঝবেন এই ব্যাপারগুলো, এই ডিপ্লোম্যাটিক ব্যাপারগুলা, যে কারো পক্ষে যাওয়া যায় না প্রথমে। ঠিক আছে, আপনার মনে থাকবে কিন্তু মুখে আনবেন না, মুখে ঘুরায় ফিরায় অনেক কিছু বলতে হয়, এটাই ডিপ্লোমেসি। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর খাতায় আপনি ডিপ্লোমেসি দেখাইতে পারলে তো দারুণ। তো ব্যাপারটা এরকম আর কি। তো প্লিজ আপনি হচ্ছেন গিয়ে কখনো ওই ট্র্যাপে পাই দিবেন না, আপনি বরং দুই দিকেই ইয়ে করেন, এতে লেখার কোয়ান্টিটি বা লেখার জিনিস আপনি আরো বেশি পাবেন, লেখার পয়েন্ট আরো বেশি আপনার সামনে চলে আসবে। আচ্ছা, কিছু কিছু ধরনের কোশ্চেন থাকে, সেটা হচ্ছে কোশ্চেনটা ডিসক্রিপটিভ লেভেলের। সেখানে হচ্ছে গিয়ে আপনার, যেমন আমরা একটা এক্সাম্পল দেই, আপনার হচ্ছে এই যে এখানে যেহেতু কোশ্চেনটা, যে ডিসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ, যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সিগনিফিকেন্স কি, তো প্যাসেজের আলোকেই আমরা লিখবো, তবে এটা একটু ডিসক্রিপটিভ। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ ডিসক্রাইব নট মেয়ারলি অ্যাজ এ সোর্স অফ এটা, বাট আ সিম্বলিক মাইলস্টোন অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশন। ইট, এরপর আপনি যে পয়েন্ট গুলা লিখতেছেন, রিপ্রেজেন্টস, সিগনালস, ইন্ট্রোডিউস, এভাবে পয়েন্ট বাই পয়েন্ট আপনি আরো অনেকগুলো পয়েন্ট আপনি অ্যাড করবেন। তো আপনার এরকম ডিসক্রিপটিভ কোশ্চেন গুলার ক্ষেত্রে আপনার কিন্তু এরকম ডিসক্রাইব করতে হবে, প্যাসেজের আলোকেই আপনাকে কিন্তু একটু বড় ইলাবোরেশনে যাইতে হবে, এবং অন্যান্য কোশ্চেন অ্যান্সার গুলার চাইতে এটার কোয়ান্টিটিটা বেশ অনেকটা বড় হবে। তো আমার মনে হয় আমি হচ্ছে গিয়ে সব টাইপের কোশ্চেন আপনি কিভাবে অ্যান্সার করতে পারবেন সেই রিলেটেড আলাপ করে ফেলছি। এখন আমি আপনাদের সাথে আজকে জাস্ট একটা প্র্যাকটিস করি, আপনাদেরকে আর কি কোশ্চেন করি। এতক্ষণ আমি কথা বলছি, আজকে বলেই নিছিলাম যে আজকে আমি কথা বলবো বেশি, এবং মানে আপনারা শুনবেন, নেক্সট দিন আপনারা বলবেন বেশি, আমি শুনবো। তো এখানে আমরা যদি কোশ্চেন গুলোতে যাই, আপনাদেরকে আমি একটা কোশ্চেন করি, আপনারা এটা একটু দেখি ভালো অ্যান্সার দিতে পারেন কিনা। এই যে 10 নম্বরে যে কোশ্চেনটা আছে, explain the significance of the concluding metaphor, the keepers of the flame never blink। এখন এই যে এটা কোশ্চেনটা মনে রাখেন, মানে আমার যে লাস্টে একটা মেটাফোর আমরা ইউজ করছি, মেটাফোর কি জিনিস সেটা আমরা ইংলিশ লিটারেচারের মধ্যে পড়বো, আপাতত পড়তেছি না। তো আমরা ওটা সিগনিফিকেন্স নিয়ে আলোচনা করব, যে দ্য কিপার্স অফ দ্য ফ্লেম নেভার ব্লিঙ্ক, এটা আপনি দেখেন প্যাসেজে কই দেখতে পাচ্ছেন, এই যে প্যাসেজের লাস্ট লাইনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে লাস্ট লাইনে আপনি কিন্তু এই রিলেটেড কথাবার্তা দেখতে পাচ্ছেন, দ্য কিপার্স অফ দ্য ফ্লেম নেভার ব্লিঙ্ক। এখন আপনি বলেন, এটা একটু ডিসক্রাইব করেন দেখি।
কে কিভাবে ডিসক্রাইব করতে পারবেন? অবভিয়াসলি ইংলিশে করবেন। কেউ আবার লিখতে যান না। ফ্লোর ইজ ওপেন ফর ইউ, আপনারা ইয়েতে বলেন, ভয়েসে বলেন। কি সবাই চুপ কেন? দেখি আমি কাউকে জিজ্ঞাসা করি। স্যার আমি বলতে চাই স্যার। হ্যাঁ, বলেন। স্যার, দ্য ব্রেভ পিপল নেভার অ্যাফ্রেড অফ ডেঞ্জার। না, এটা ছোট অ্যান্সার হলো, একটু বড় করে বলেন, মানে আর একটু বড় করে বলেন। আর একটু বড় করে যদি বলতে হয়, আপনারা চাইলে আপাতত নোট করে, মানে ছোট নোট করে তারপর বলতে পারেন। আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম চিন্তা করার জন্য। এখানে থাকা এই কোশ্চেনটাই একটু, মানে কি বলা যায়, ওই যে আপনারা সৃজনশীল লিখতে গিয়ে যেটা করতেন অনুধাবনমূলক, ওই ওই টাইপের আর কি। হ্যাঁ, the people who preserve something, uh, মানে people who preserve something are always committed and they don't be careless, এরকম কিছু। না, আই তো ইউজই করবেন না, ঠিক আছে? আই, উই এসব ইউজই করবেন না, ঠিক আছে? ফার্স্ট পার্সন ইউজই করবেন না। এই যে যেমন দিস ক্যান বি সেইড, দিস মে বি, এরকম বলবেন আর কি। আই, উই বা আই থিঙ্ক, উই ক্যান ডু, এই ধরনের জিনিসগুলো ইউজ করবেন না। টেক ইউর টাইম, 2 মিনিট সময় নেন, তারপর আপনারা বলেন। স্যার এটার অ্যান্সার এরকম হতে পারে যে হুম। নিউক্লিয়ার পাওয়ার ক্যান ব্রিং আ গুড ফিউচার, বাট the only people who can charge it, the only people, sorry, but only if the people in charge stay extremely alert. হ্যাঁ, এটা আমরা নিতে পারি। এটা আমরা নিতে পারি, তবে এটা চেয়ে তার একটু বেটার আমি চাচ্ছি। দেখি আরো কেউ বলতে পারে কিনা। আমি একটু স্ক্রিনটা ক্লোজ করি। সাউন্ড মনে হয় কম। বলেন, আপনারা বলেন, আমি আর একটু বেটার অ্যান্সার চাচ্ছি। হ্যাঁ, জিনিসটা কি এভাবে বলা যায় যে নিউক্লিয়ার এনার্জি হ্যাজ দ্য পটেনশিয়াল টু রেভলিউশনালাইজ দ্য এনার্জি সেক্টর আন্ডার আ ওয়াচফুল এন্ড ভিজিল্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, এটা বলা যায়।
ভালো অ্যান্সার। এটা একটা ভালো অ্যান্সার হতে পারে। আরো বলেন আপনারা। আরো বলেন। আপনার নাম কি, যে লাস্টে অ্যান্সারটা বললেন? আপনার নামটা একটু বলেন। কাজী সাকিব আহমেদ। সাকিব কি আমাদের ওই যে ত্রিপলি সাকিব নাকি? জি ভাই, আমি ট্রিপলির। ও, আচ্ছা। আচ্ছা, এটা আপনাদের একটা টাস্ক আমরা দেই আজকে হোমওয়ার্ক হিসেবে। সেটা হচ্ছে যে, এই যে আমি তো স্লাইডটা দিয়ে দিব, একটু লেট হবে, 12টার দিকে, 12টা সাড়ে 12টার দিকে আমি দিয়ে দিব। এখানে 10টা কোশ্চেন আছে এবং এখানে প্যাসেজ আছে। প্যাসেজটা খুব ছোট, আপনাদের এক্সামে আরো বড় প্যাসেজ দেওয়া হবে। তো আপনারা আধা ঘন্টার ভিতরে, মানে কি বলে, আমি যদি 12:30টায় দেই, তাইলে মানে আপনারা যখনই দেন সমস্যা নেই, আপনারা কি করবেন, আধা ঘন্টা আপনারা নিজেরা টাইম নেবেন, নিজেরা টাইম নিয়ে এই সবগুলো অ্যান্সার আপনারা লিখবেন। ঠিক আছে, আধা ঘন্টা মানে কম হয়ে যাবে, 40 মিনিট নেন, কেননা প্যাসেজটা ছোট আছে, 1 ঘন্টা নেওয়া যাবে না। তা আপনারা 40 মিনিট সময় নিয়ে এই সবগুলো অ্যান্সার লিখবেন এবং ওই খাতাগুলো ইন্ডিভিজুয়ালি পোস্ট করবেন। কোথায় পোস্ট করবেন? আমাদের একটা ফেসবুক পাবলিক গ্রুপ আছে, বিদ্যাচাষী কেরিয়ার কি জানি, বিসিএস প্রস্তুতি, সরি, বিদ্যাচাষী বিসিএস প্রস্তুতি। তো সেই পাবলিক গ্রুপটার লিংক আমরা দিয়ে দিব। সেই গ্রুপে আপনারা হচ্ছেন গিয়ে আপনাদের অ্যান্সার গুলো পোস্ট করবেন এবং স্পেশালি 10 নাম্বার যেই কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটার অ্যান্সার লিখে আর কি, মানে ওটা টাইপ করা পোস্ট করবেন। প্লিজ ডোন্ট ইউজ এআই। আপনারা এআই ইউজ করলে মানে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন, ঠিক আছে? আপনার এআই কখন ইউজ করতে পারেন, আপনি এআই ইউজ করতে পারেন হেল্প নিতে, কিন্তু এআই আপনি মানে নিজেকে জাজ, মানে নিজেকে যেখানে জাজ করার প্রসঙ্গ চলে আসতেছে, সেখানে আপনি আসলে কাকে শো করবেন? আপনার ভুল থাকলে সেই ভুল থেকে আপনি শিখবেন, কিন্তু এআই ইউজ করে আপনি খুব ভালো একটা লেখা লেখা ফেললেন, মানে কি হলো এতে? তো প্লিজ ডোন্ট ইউজ এআই। এবং আপনি প্রত্যেকটা কোশ্চেন বাই ইউর সেলফ আপনি হচ্ছেন গিয়ে হাতে লিখবেন এবং ওই হাতে লেখা খাতার পেজগুলো ছবি তুলে আমাদের সেই পাবলিক গ্রুপে আপনারা পোস্ট করবেন। আমরা সেটা, যদি আমার সময় হয়, আমি পার্সোনালি হচ্ছে গিয়ে সেটা আহ, মোটামুটি দেখে দেওয়ার চেষ্টা করব, ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব মোটামুটি। আমি মানে একদম প্রমিস করতে পারতেছি না, তবে আমি আমার সাইড থেকে চেষ্টা করব। তো এগুলো আপনাদের প্র্যাকটিস হিসেবে থাকবে। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা আরো কিছু মানে আজকে তো টেকনিক গুলো নিয়ে আলোচনা করলাম এবং কি কি জায়গায় আপনাদের আসলে জোর দিতে হবে সেগুলো নিয়ে আমরা আলাপ করলাম। অনেকে গ্রামারের কথা বলতেছিলেন, গ্রামারের ব্যাপারটা আমরা কি করব সেটা নিয়েও আমরা আলাপ করলাম, যে গ্রামারের জায়গাগুলো তো আমরা ফ্রিলির জন্য আসলে পড়বোই, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সবগুলো টপিকই কিন্তু আমরা পড়বো। তো ওইটা তো আমভাবে একটা মানে একবার বলে তো ফেলা পসিবল না যে এখান থেকে গ্রামার পড়েন। এটা তো বলা পসিবল না, আমাদের অনেক প্র্যাকটিসের দরকার আছে, অনেক কোর্স থেকে পড়ার দরকার আছে, সেই কাজগুলোই আমরা করব। তো গ্রামারটা ওইভাবে এনরিচ হবে, গ্রামার তো মানে একদিন 2 দিনে এনরিচ হবে না। আমার 10টা ক্লাসেও আপনার গ্রামার এনরিচ হয়ে যাবে না, ওটার জন্য কন্টিনিউয়াস প্র্যাকটিসের দরকার আছে। তবে আপনারা ছোটকাল থেকেই অনেক গ্রামার পড়ছেন, অনেক গ্রামার প্র্যাকটিস করছেন, অনেক, এবার হচ্ছে গিয়ে নিজেকে প্রমাণ দেওয়ার পালা। তো আমরা যেটা হোমওয়ার্ক হিসেবে দিলাম সেটা হচ্ছে যে প্যাসেজটা সহ কোশ্চেন গুলো এবং পুরো স্লাইডটাই আমি দিয়ে দিব। এই কোশ্চেন গুলোর অ্যান্সার আপনারা খাতায় লিখবেন, খাতায় লিখে আমাদের বিসিএস বিদ্যাচাষী বিসিএস প্রস্তুতি যে পাবলিক গ্রুপটা আছে সেই গ্রুপটার লিংক আমি দিয়ে দিব। সেই গ্রুপে আপনারা ইন্ডিভিজুয়ালি মনে করেন আপনি আপনার অ্যান্সার লিখে আপনি পোস্ট করবেন, এভাবে আপনি পোস্ট করবেন। এবং অন্য যারা আছেন পার্টিসিপেন্ট তাদেরকেও আমরা বলতে চাই যে অন্যরা যেটা পোস্ট করছে সেই লেখাটা আপনি হচ্ছেন গিয়ে একটু দেখেন, মানে এতে আপনারই লাভ হবে। আপনি দেখেন এবং পারলে আপনার যদি মনে হয় ওই জায়গাটাতে ফিডব্যাক দেওয়ার দরকার, আপনি ফিডব্যাক দিতে পারেন। কেননা এখানে হচ্ছে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে সবাই সবার সহযোগী হয়ে কাজ করতে হবে, এতে আপনার 2 পয়সার লস হবে না, লাভ ছাড়া। আপনি যখন তারটা জাজে চলে যাবেন তখন দেখা যাবে যে, কেননা আপনার মাথায় এখন সবকিছুই আছে, কোন দিকে হাঁটা উচিত সেই জিনিসগুলো আপনি অলরেডি জানা ফেলছেন। তো আপনি অন্যকে
পরামর্শ দিবেন, অন্য আবার আপনাকে পরামর্শ দিবে, এভাবে মিউচুয়ালি জিনিসগুলো সেটেল হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা একটু স্টপ হিয়ার, আপনাদের কিছু কোশ্চেন এর অ্যান্সার দিয়ে আমরা সেশনটা শেষ করবো ইনশাল্লাহ। দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্পেশালি সালাম। 10 নম্বর কি বলছেন বুঝতে পারিনি। স্পেশালি স্পেশালি 10 10 নম্বর। নম্বরটা ওই যে টাইপ করে আর কি পোস্ট করবেন আর কি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভোকাব কিভাবে প্র্যাকটিস করতে পারি, ভোকাবের ব্যাপারে আমরা বলছি অলরেডি। হাবিবা বলছেন স্যার কোন টাইপের কোশ্চেন গুলো পয়েন্ট আকারে আর কোন টাইপের গুলো ডেসক্রিপটিভ আকারে লিখতে হবে। আমি বললামই এতক্ষণ তো এগুলো নিয়ে আলোচনা করলাম, কোশ্চেন ধরে ধরে আলোচনা করলাম, আর আমার আশা করি এখন আপনাদের এই রিলেটেড কোশ্চেন থাকবে না। আপনি কিভাবে ইংলিশ নিউজ পেপার পড়ার হ্যাবিট তৈরি করেছেন আর শুরুতে কি কি প্রবলেম ফেস করতেন? আমার সবচেয়ে বেশি প্রবলেম ছিল, আমি হচ্ছে কি প্রথমে কি করছিলাম, ওই যে লোকজন যেটা বলে যে ভাই কি করেন, আপনি হচ্ছেন গিয়ে রাখা শুরু করেন, পত্রিকা রাখা শুরু করেন, তো এরকম আমি বলতাম প্রথম আলো আর ডেইলি স্টার দিয়ে যাবা। এখন ওই পেপারওয়ালা প্রত্যেকদিন সকালবেলা দিয়ে যায়, তো ওইটা নিয়ে যে পড়া, ওইটা খুব প্যারা লাগতো। ঠিক আছে, তো এটার জন্য আমি ওইখান থেকে উত্তরণের জন্য যে কাজটা করছি সেটা হচ্ছে অনলাইনে নিয়ে আসছি সবকিছু। অনলাইনে আমি হচ্ছে গিয়ে নিউজ পেপার গুলো পড়ার চেষ্টা করতাম। হার্ড কপি আমার সবসময় পড়তে একটু বোরিং লাগতো, এইটা আপনারা যারা পিডিএফ পড়ে অভ্যস্ত তাদের কাছে এটা বোরিং লাগবে। আবার যারা হচ্ছে হার্ড কপি পড়তে পছন্দ করেন তাদের নিউজ পেপার ওইভাবে পড়তেই ভালো লাগবে, যে আপনি হচ্ছেন হকারে বললেন, হকার এসে দিয়ে গেল, ওইভাবে নিউজ পেপার আপনি পড়লেন। ঠিক আছে, তো আমি এই প্রবলেমটাই ফেস করছি যে পৃষ্ঠা উল্টায় উল্টায় পড়তে হয়। এটাই আমার কাছে পার্সোনালি প্রবলেম ছিল। আর নিউজ পেপার পড়ার হ্যাবিট এইভাবে তৈরি করতে পারেন, মানে বর্তমানে তো এআই এর যুগ, এআই দিয়ে আসলে পড়ে ফেলতে পারেন। এআই কে বলেন আজকের দিনে সকল নিউজ পেপার তুমি নিয়ে আসো, ও নিয়ে আসলো। আর রিসেন্টলি আমি একটা অ্যাপের কথা বলছি, সারাংশ, সারাংশ অ্যাপ। গতদিনের আলাপেও আমি বলছি, আমার ফেসবুক পেজে গেলে আপনারা এটা লিংক পাবেন। সারাংশ অ্যাপে ঢুকলে আপনি হচ্ছেন গিয়ে দেখবেন যে সবকিছু ওরা সামারাইজ করে দিচ্ছে। তবে আনফরচুনেটলি ওরা এখনো ইংলিশ নিয়ে কাজ করে না, ইংলিশ নিউজ পেপার নিয়ে আমি সিও কে বললাম যে ভাই ইংলিশ নিউজ পেপার নিয়ে কাজ করেন নাই কেন, ওটা নিয়েও কাজ করতে হবে। তো উনি বললো যে ভাই ওটা নিয়েও কাজ করবো আমরা অচিরেই, ওইটাও ইয়ে করে দেবো, যুক্ত করে দেবো। তো আপনারা ওটা দেখতে পারেন। আচ্ছা, মুশফিক বলছেন ভাইয়া রাইটিং এ মাথায় আইডিয়া আসে না, কি লিখবো তা ভাবতে পারি না, এক দুই সেন্টেন্স লিখে স্টাক হয়ে যায়, এটা কিভাবে ওভারকাম করবো? ওই যে অনেক বেশি ইংলিশ পড়তে হবে, অনেক বেশি রিডিং, রিডিং স্কিল অনেক বেশি বাড়াইতে হবে। ইমরান বলছেন সারাংশ অ্যাপ, ওই যে সারাংশ অ্যাপের কথা অলরেডি বলছি। সারাংশ অ্যাপটা যদি ইংলিশটাও নিয়ে আসে না, মানে সামারি করতে হবে না, অ্যাটলিস্ট নিউজ গুলো যদি সামনে নিয়ে আসে তাও মানে ভালো, মানে একটা প্ল্যাটফর্মে সবকিছু হয়ে যাবে। হুবহু, হুবহু রাইটারের রাইটারের কিছু লিখতে, আচ্ছা ওইটা আমি মেবি কোশ্চেন করছিলাম। পার্থ বলছেন শুড আই অ্যান্সার এভরি কোশ্চেন ইউজিং পয়েন্টস অর ফিউ ইউজিং, ওই যে আমি এটা নিয়েও বলছি যে কিছু কিছু আপনার মনে হয় এটা নিয়েও বলা হয়ে গেছে। আচ্ছা সারতাজ, বিকজ এর কারণ কি অনেকগুলো দিতে হবে নাকি মেইন কারণটা? মেইন কারণ থাকে না, মেইন কারণ অনেকগুলোই থাকে। তো যেহেতু 6 মার্কের জন্য যদি কোনো জায়গায় কোশ্চেন আসে সেক্ষেত্রে প্রত্যেকটা কারণকে আবার ইলাবোরেট করে দেওয়া ভালো, বেশি দিলে স্ট্রেংথ কমে যাওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে। রাফি বলছেন মোর অপশনে ডিজেবল, হ্যাঁ আমি এটা অলরেডি পারছি। আচ্ছা, আচ্ছা স্ক্রিন শেয়ারের মোর অপশনে ডিজেবল পার্টিসিপেন্ট অ্যানোটেশন দিয়ে দেন, ও আচ্ছা এটা দেওয়া, আচ্ছা এটা নেক্সট দিন থেকে দিব। থ্যাংক ইউ রাফি ভাই। রাফি ভাই না, হ্যাঁ রাফি ভাই। মুশফিক পিপল হু আর মিন টু প্রোটেক্ট সামথিং ইম্পর্টেন্ট রিমেইন কনস্ট্যান্ট, দে বিকাম ভেরি কেয়ারফুল। আচ্ছা, আহ মুন্নি বলছেন হাইলি রিকমেন্ডেড বাট স্টিল হাইলি ডেঞ্জারাস। আহ আচ্ছা, বলেন তো মুন্নি যে অ্যান্সারটা দিছে, হাইলি রিকমেন্ডেড বাট স্টিল হাইলি ডেঞ্জারাস, এই কথাটার সাথে কি ওইটার মিল আছে? কেউ এটা একটু ভাঙান তো, মানে মিল আছে এটা হইলেও ভাঙান, মানে সপক্ষে যুক্তি দেন, আর যদি না থাকে তাহলে বিপক্ষে যুক্তি দেন, অবভিয়াসলি ইন ইংলিশ। কেউ নাই? আচ্ছা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইনকমপ্লিট, কথাটা ইনকমপ্লিট হয়েছে। ঠিক আছে, হাইলি ডেঞ্জারাস এতটুকু বইলেই থাইমা যাওয়া যাবে না, বরং ওই যে আমাদের আরো কেয়ারফুল থাকতে হবে,
সাকিব যে এই কথাগুলো বললো সেগুলোও কিন্তু এই জায়গাটাতে আনতে হবে। আচ্ছা, অ্যাটমিক পাওয়ার ক্যান লিড টু ব্রাইট ফিউচার বাট ইট রিকোয়ার্স কনস্ট্যান্ট রেসপন্সিবিলিটি অ্যান্ড কেয়ারফুল কন্ট্রোল। ভেরি গুড হোসেন। আহ হাবিবা বলছেন স্যার টেলিগ্রামে দিলে হবেন, টেলিগ্রামে না, টেলিগ্রামে দিয়েন না, ইয়াতেই দিয়েন, ফেসবুকে দিয়েন। টেলিগ্রামে দিলে ওভারলোড মানে কেমন কেমন হয়ে যাবে, বুঝতেই পারেন। রাইট নাও আই এম অ্যাভয়েডিং এফবি, ক্যান আই পোস্ট ইট অন না, টেলিগ্রামে আসলে বুঝে নিতে হবে। টেলিগ্রামে দিলে শুধু ওইটুকুই দিয়েন, যে লাস্টে 10 নাম্বারের অ্যান্সারটাই জাস্ট দিয়েন। কুলসুমা অনেক পেপার না পড়ে শুধু টিপিএস পড়লে হবে? টিপিএস খুব ভালো একটা পেপার, ডেইলি স্টার আর টিপিএস মিলায় পড়তে পারেন। আপনি নিউজ পেপার কিভাবে বা কোন মাধ্যমে পড়তেন? নিউজগুলোকে শর্ট করে পড়তেন কিভাবে? নিউজগুলোকে শর্ট করে পড়তাম না, আমি টানা পড়তাম আর কি। মানে আমি ওই যে ধরেন টিউশন করতাম, তো ওই টাইমে ধরেন টিউশন, এক টিউশন থেকে আরেকটা টিউশনে যাচ্ছি, বা বাসা থেকে টিউশনে যাচ্ছি, বা ব্যাক আসতেছি, তখন রিক্সায় বসা, বাসে বসা মোটামুটি ওই নিউজ পেপারের পড়াটা করে নিতাম। আহ এই জন্য মনে করেন আসতে যাইতে বিভিন্ন জায়গায়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে মোটামুটি 1.5-2 ঘন্টার মতন টোটাল দিনে টাইমটা নষ্ট হতো। তো ওই 1.5-2 ঘন্টায় পেপারে আর কি আমি দিতাম। তো আপনারা এই কাজটা করতে পারেন, ধরেন শুয়ে আছেন, বসে আছেন, ওই টাইমে নিউজ পেপার পড়তে পারেন। নিউজ পেপার পড়তে হবে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ইংলিশ, বাংলা সবকিছুর জন্যই, কিন্তু এটার জন্য মাথা নষ্ট করা যাবে না। ঠিক আছে, যে মাথা নষ্ট করে সবকিছু যে আমার মুখস্থ করে রাখতে হবে, মাথার মধ্যে গাইতে রাখতে হবে, এটা জরুরি না। আপনি হচ্ছেন থরলি পড়লে অনেক কিছু মাথায় এমনিই গাঁথবে। আপনি নোট করে রাখলে অনেক কিছু আপনার মাথা থেকে চলে যাবে। সো জাস্ট পড়েন, জাস্ট রিড রিড রিড। আচ্ছা, আমি মনে হয় সবগুলো অ্যান্সার দিতে পারছি। তো আমরা হচ্ছে গিয়ে আজকের সেশনটা শেষ করি। আহ আপনাদের কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা সেশনটা শেষ করি। ফোর্থ ইয়ারে যারা আছে তাদেরকে এখন থেকে নিউজ পেপার পড়ার দরকার আছে। ইংলিশটা শুধু পড়তে পারেন, ঠিক আছে, শুধু ইংলিশটা পড়তে পারেন, তাও লিমিটেড, জাস্ট পোর্শন গুলো আপনার। আচ্ছা শুনেন, আরেকটা শর্টকাটে পড়ার আরেকটা ট্রিক্স আমি বলি, সেটা হচ্ছে যে যদি একদম বেশি আলসেমি লাগে, যে ভাই আমি আজকে সারাদিনের নিউজ আমি পড়তে পারবো না, সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে, এটা এই রিলেটেড কথাটা আমি কিন্তু ইয়েতেও বলছি, মানে ভিডিওতেও বলছি, আগের ভিডিও গুলোতেও বলছি, যে ডেইলি নিউজ দেখবেন রাত্রে 12টার সময়, বা আগে ঘুমাইলে রাত্রে 10টার সময় অ্যাটলিস্ট সারাদিনের নিউজ গুলা দেখে নিবেন। ঠিক আছে, সারাদিনের বাংলা নিউজ অথবা সারাদিনের ইংলিশ নিউজ গুলো দেখে নেবেন, তাহলে সারাদিনের নিউজ সম্পর্কে আইডিয়া পেয়ে গেলেন। এটা একটা গেল। আরেকটা হচ্ছে, যদি আপনার মনে হয় যে বাংলা ইংলিশ দুইটা পড়তেই প্যারা লাগতেছে, তাহলে ধরেন ধরেন ইংলিশ একটা পেপার নিবেন, সেটা টিবিএস হোক বা হোক, ডেইলি স্টার হোক। ডেইলি স্টারটা নিয়ে ওটার এডিটোরিয়াল গুলা খালি পড়বেন, শুধু এডিটোরিয়াল পড়বেন, আর ভিতরটা পড়ার দরকার নাই। আর টিবিএস তো ইম্পর্টেন্ট নিউজ দিয়ে মোটামুটি সাজানো থাকে, সো এটা খুবই হেল্পফুল হবে। এটা করতে পারেন, ঠিক আছে, এটা করতে পারেন। আর বিবিসির ওয়েবসাইট যদি আপনি ঘাটেন, বিবিসি বা সিএনএন, ওদের ওয়েবসাইটে যদি একটু ঢুকেন, সারাদিনের যে আপডেট গুলো আছে সেই আপডেট গুলো সামারি আকারে কিন্তু দিয়ে দেয়। ইনফ্যাক্ট আপনি এআই কে বলবেন কি, আজকের দিনের যত ইন্টারন্যাশনাল নিউজের আপডেট আছে সেই জিনিসগুলো আমার সামনে নিয়ে আসো, বিবিসি, সিএনএন এইসবকে রেফারেন্স টাই না, আল জাজিরা এসবকে রেফারেন্স টাই না, তাহলে ও আপনার সামনে নিয়ে আসবে। আল জাজিরাকে রেফারেন্স টানলে সবচেয়ে ভালো হয়, কারণ আল জাজিরা হচ্ছে গিয়ে আমরা যেই টোনের ইংলিশটা বুঝি সেই টোনের ইংলিশে লেখে, এবং ওইটাই আমাদের দরকার। আমাদের ওইরকম ইউএস বা ইউকে বেসড ইংলিশ আসলে দরকার না। তো এটা আপনি করতে পারেন, ঠিক আছে। নিউজ পেপার আমাকে কি হেল্প করে রাইটিং স্কিল? হ্যাঁ, এটা নিয়ে তো এতক্ষণ যাবত আলাপ করলাম। আপনি যত বেশি রিডিং পড়বেন, এবং এই রিডিংটা নিউজ পেপার থেকে পড়াই ভালো, এটা বারবার বলতেছি, যে নিউজ পেপারের লেখাগুলো খুব কোয়ালিটি সম্পন্ন থাকে, ঠিক আছে, বিশেষ করে এডিটোরিয়াল পোর্শন গুলো। তো সেটা কিন্তু আপনার ইংলিশের, আমি বলছি অলরেডি, যে গ্রামার স্কিল বাড়াবে, ভোকাব বাড়াবে, রাইটিং এর কোয়ালিটি বাড়াবে, সকল কিছুই মোটামুটি বলা হয়েছে। আচ্ছা, তো আমরা শেষ করি। কোশ্চেনের অ্যান্সার দিতে থাকলে অনেক হয়ে যাবে, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। আশা করি আজকের ক্লাসটা আপনাদের সবার ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।